আচ্ছা, সেটা হচ্ছে যে সিলেবাস দেখি, আগে সিলেবাসটা আলোচনা করব, দেন টোটাল সিলেবাসে যেটা রয়েছে সেখানে বেসিক্যালি সার্টেন কিছু পোর্শন রয়েছে যে পোর্শন থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে, সেই জায়গাগুলোতেই আমরা বেশি জোর দেব এবং ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এবং যতটুকু পড়া হবে ততটুকু আমরা ইন ডেপথে পড়বো। যতটুকু মানে আমরা ম্যাক্সিমাম সিলেবাসই শেষ করব, কিছু কিছু টপিক তুই বাদ দিতে পারিস, সেখান থেকে কোশ্চেনে আসার চান্সেস কম বা সেই পার্টগুলো একটু কম্পারেটিভলি টাফ, একটু স্কিপ করলেও কোনো ইস্যু নেই। কিন্তু যতটুকু পার্ট পড়ানো হবে, মোটামুটি ধর কতগুলো ক্লাস হবে, 12টা থেকে 16টা মতো ক্লাস হবে, তার মধ্যেই সমস্ত জিনিস কভার করে দেওয়া হবে। এবার আগে সিলেবাসটা দেখি, তারপরে বাকি বক্তব্যগুলো আমি রাখছি। দেখ, এইচএসে তোদের সবারই সায়েন্স ছিল, সে বিষয়ে আমার বলার কিছু নেই। এখানে এসে তুই দেখবি সিলেবাসের কিছু টপিক যেটা 11-এ বা 12-এ তুই কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টারে পড়েছিলি, সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলো এখানে 2-3টে চ্যাপ্টারের মধ্যে হয়তো ভাগ হয়ে আছে, এরকম হয়ে আছে এখানে ব্যাপারটা। ঠিক আছে? যেমন কিছু জিনিস একদমই নতুন, যেটা হচ্ছে এইটা শ্রডিঙ্গারস ইকুয়েশন। শ্রডিঙ্গার ইকুয়েশনের নাম শুনেছিলি অ্যাটমিক স্ট্রাকচারে, কিন্তু শ্রডিঙ্গার ইকুয়েশনের ডেরিভেশন ছিল না। এখানে একটু ডেরিভেশন পার্টটা রয়েছে এবং পার্টিকেল ইন ওয়ান ডিমেনশন বক্স, এইটা একটা নতুন আছে। এটা ছাড়া মলিকুলার অরবিটালস যে থিওরি, যে এনার্জি প্রোফাইল যে ডায়াগ্রামগুলো তুই করতি, মনে পড়ে মলিকুলার অরবিটাল থিওরি পড়তি, এমওটি, বন্ডিং, অ্যান্টি বন্ডিং, এই জিনিসগুলো বন্ডিং এর ক্ষেত্রে, কেমিক্যাল বন্ডিং এ ক্লাস 11, কেমিক্যাল বন্ডিং এর ক্লাস 11-এর পার্ট। তাহলে মোস্টলি সিলেবাসটা 11-12-এরই আছে, তার সাথে কিছু কিছু জিনিস আছে একটু তার থেকে হায়ার। আচ্ছা, 11-12 ভালো করে পড়া থাকলে মোস্ট অফ দ্য জিনিসই জানিস। তাহলে এটা একটু মলিকুলার অরবিটাল থিওরি আছে, বন্ডিং এর একটা পার্ট ঢুকে রয়েছে। তারপরে এখানে আবার অ্যারোমেটিসিটি দিয়েছে। অ্যারোমেটিসিটিটা আসলে অর্গানিক কেমিস্ট্রি পার্ট, যেটা তুই অ্যারোমেটিক হাইড্রোকার্বন টপিকে পড়তি ক্লাস 11-এর হাইড্রোকার্বনের লাস্ট পার্ট। এখানে আবার ক্রিস্টাল ফিল থিওরি দিয়েছে, এটা আবার ক্লাস 12-এর, যেখানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়েছিলি সেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পার্ট। ঠিক আছে? এরকম করে আবার ব্যান্ড স্ট্রাকচার অফ সলিড অ্যান্ড রোল অফ ডোপিং অন ব্যান্ড স্ট্রাকচার, সলিড স্টেট যে চ্যাপ্টারটা পড়েছিস এইচএসে, সেই সলিড স্টেট চ্যাপ্টারের লাস্টের দিকে সেমিকন্ডাক্টর ছিল, পি টাইপ এন টাইপ যেটা। তাহলে কেমিস্ট্রির আমি সলিড স্টেটের কথা বলছি, ফিজিক্সে তো মডার্ন ফিজিক্সে পড়েছিসই। তাহলে দেখতে পাচ্ছি এই যে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার ইউনিট 1, এটা ক্লাস 11 বা 12-এর 2-3টে চ্যাপ্টার থেকে টপিক এক জায়গায় করে আনা হয়েছে। ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই যে ব্যান্ড স্ট্রাকচার দেখছিস, এই ব্যান্ড স্ট্রাকচার থেকে হয় একটা বড় কোশ্চেন পেতে পারিস, না হয় ছোট কোশ্চেন পাবি, নয় কিছু না কিছু ভাবে এখান থেকে কোশ্চেন পাবি, এবং এটা খুবই ইজি একটা পার্ট। তো এগুলোকে আমি প্রতিটা কিছু কিছু ক্লাসে আমি ধরে ধরে বলে দেবো যে জায়গাগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। তবে প্রথম দিকে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ক্লাস 11-এর যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অ্যাটমিক স্ট্রাকচারের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমাদের একটু প্রথম দুটো ক্লাসে জেনে নিতে হবে, তার পরের দুটো ক্লাসে আমরা বন্ডিংটাকে একটু ভালো করে বুঝে নেবো। তাহলে 4টে ক্লাসে আমরা আমাদের বেসিক্সটাকে আরেকবার ভালো করে রেডি করব, যেগুলো 11-এ পড়ে এসেছিস সেগুলোকেই আরেকবার রিক্যাপ করব আমরা 4টে ক্লাসে, তাহলে বাকিগুলো সহজে পড়তে পারবো। সব থেকে শেষে আমরা স্পেকট্রোস্কোপিক টেকনিকটা পড়বো, এটা একেবারেই নতুন, এটা কখনোই ক্লাস 11-12-এ থাকে না, এটা পুরোপুরি গ্র্যাজুয়েশনের টপিক, এটা নতুন জিনিস, এটা আমরা সবারই শেষে পড়বো। এরপরে যে চ্যাপ্টারটা আসছে ইন্টারমলিকুলার ফোর্সেস, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ইকুয়েশন অফ স্টেট অফ রিয়েল গ্যাসেস, মানে রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য আমরা পিভি ইকুয়াল টু এনআরটি পড়েছিলাম, এটা তো আইডিয়াল গ্যাসের জন্য। রিয়েল গ্যাসের জন্য প্রেসার এবং ভলিউম কারেকশন টার্ম থেকে আমরা যে ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন পড়েছিলাম, সেই ভ্যান্ডার ওয়াল ইকুয়েশনগুলো পড়তে হবে, আর তার আগে ভ্যান্ডার ওয়াল ইন্টারাকশন পড়তে হবে। মানে এটা হচ্ছে ক্লাস 11-এর যে গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা পড়েছিলি, সেই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা। তো 11-এ গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারটা যতটা বেশি ছিল, সেখান থেকে কিছু পার্ট বাদ, মোস্টলি আমাদের ভ্যান্ডার ওয়াল ইকুয়েশনের পার্টটা পড়তে হবে, মানে গ্যাসিয়াস স্টেটের লাস্টের দিকটা পড়তে হবে। এবার আসছে দেখ, অনেকগুলো চ্যাপ্টার আবার মিক্স হবে এখানে, ইউজ অফ ফ্রি এনার্জি অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়া। ঠিক আছে? তাহলে ইউজ অফ ফ্রি এনার্জি অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়া চ্যাপ্টারটাতে কি আছে, প্রথমে থার্মোডিনামিক্স আছে, এখানে বেশ কিছুটা থার্মোডিনামিক্সের পার্ট রয়েছে, এত দূর হলো। এবার ফ্রি এনার্জি অ্যান্ড ইএমএফ এগুলো আছে, এটা থার্মো আর ইকুইলিব্রিয়ামের, তো এত দূর আমি থার্মো বললাম, থার্মো আর ইলেকট্রোকেমিস্ট্রিটা মিক্স বলতে পারি, সেই জায়গাটা ইএমএফ আছে। এরপরে আবার এই জায়গাটা থার্মোডিনামিক্স হলো, ক্লাস 11-এ যে থার্মোডিনামিক্স পড়েছিস, এখানে এবার ইলেকট্রোকেমিস্ট্রি স্টার্ট হলো, সেল পোটেনশিয়াল, নার্নস্ট ইকুয়েশন, মনে পড়ে ক্লাস 12-এর যে পরীক্ষা দিয়েছিলি ইলেকট্রোকেমিস্ট্রির, ই সেল ইকুয়াল টু ই নট সেল, মনে পড়ছে কথাটা, -0.059 RT/NF, তারপরে লগ, এখানে পার্টটা ছিল যেগুলো ছিল বসাতেই, মনে পড়ে নার্নস্ট ইকুয়েশন, এটা সেই নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশনের একটু নিউমেরিক্যাল করতে হবে। এবার এত দূর হলো, এবার আবার অ্যাসিড বেস, অক্সিডেশন রিডাকশন, সলিবিলিটি ইকুইলিব্রিয়া, এটা আবার একটু অক্সিডেশন রিডাকশনের পার্ট চলে এলো। তারপর আবার কিছুটা ওয়াটার কেমিস্ট্রি চলে আসছে,
ওয়াটার কেমিস্ট্রি হওয়ার পর আবার কিছুটা একটু মেটালার্জি পার্ট রয়েছে। তো বিভিন্ন চ্যাপ্টার থেকে অল্প 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 করে টপিক নিয়ে এই চ্যাপ্টারটাকে এখানে বানানো হয়েছে। এর মধ্যে এখানে থার্মোডিনামিক্স পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ওয়াটার থেকে হাতে গোনা 2-3টে কোশ্চেন আছে, আর সেল পোটেনশিয়ালেরও 2-3টে কোশ্চেন আছে, ওগুলোই পড়ে নিলে তার মধ্যে থেকে পেয়ে যাবি, যদি দেয় তো। দিতেও পারে, নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। থার্মোডাইনামিক্স থেকে অবশ্যই কোশ্চেন করবে, তাই স্টার। যেগুলো স্টার দিচ্ছি সেই পার্ট থেকে তুই অবশ্যই কোশ্চেন শিওর পাবি। আর যেটা আমি স্টার দিচ্ছি না সেগুলো থেকে দিতেও পারে, নাও দিতে পারে। দিলে লিখবি, না দিলে তো লিখছিস না, সেটা খুবই স্বাভাবিক কথা। এবার এই টোটাল পিরিয়ডিক প্রপার্টিজ, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা টোটালটা ইম্পর্টেন্ট। পিরিয়ডিক প্রপার্টিজ লিখছে বটে, কিন্তু এখানে পিরিয়ডিক প্রপার্টিজ ছাড়াও আরো অনেক কিছু জিনিস রয়েছে। আমি মাঝখান থেকে বলছি যে ভেরিয়েশন অফ এসপিডিএফ অরবিটাল এনার্জিজ অফ অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবিল, ইলেকট্রনিক কনফিগারেশন, এই পার্টটা যেটা রয়েছে এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। বলছে যে আগের ক্লাসে যে 1s2 2s2 2p6 করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতি, সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা এই জন্যই বলছি অ্যাটমিক স্ট্রাকচারের বেসটা আমাদের আগে রেডি করে নিতে হবে। অ্যাটমিক স্ট্রাকচারের বেসটা এবং বন্ডিং এর বেসটা যদি রেডি হয়ে যায় তাহলে বাকি চ্যাপ্টারগুলো পড়তে হেল্প হবে। নাই তো বাকি চ্যাপ্টারগুলোতেও ওই টার্মিনোলজিগুলো বারবার চলে আসবে, এসপিডিএফ অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন ভ্যালেন্সেল, এগুলো আসতেই থাকবে। সো এই পার্টটা ক্লিয়ার করতেই হবে। তাছাড়া তোকে সিলেবাসের মধ্যেও আছে, পড়তে তো এমনিও হতো। এই পার্টটা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট। দেন ওই যে পিরিয়ডিক প্রপার্টিস গুলো পড়েছিলি, অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এই পার্টটা পিরিয়ডিক প্রপার্টিস এর আন্ডারে। এরপরে পোলারাইজেবিলিটিটা এলো। পোলারাইজেবিলিটি এটা ছিল ফাজান্স রুল, তাহলে সেটা পড়তে হবে। এবার চলে এলো অক্সিডেশন স্টেট, কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড জিওমেট্রিজ। এই পার্টটা আবার কোথায় চলে এলো? এই পার্টটা চলে আসছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে পার্টটা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের যে সেফ জিওমেট্রি, সেই পার্টটা আবার এখানে চলে এলো। হঠাৎ করে কোঅর্ডিনেশনের একটা পার্ট ঢুকে যাচ্ছে। এবার বলি অক্সিডেশন স্টেটটা তো রেডক্সের পার্ট ছিল, কোঅর্ডিনেটেড কম্পাউন্ডেরও অক্সিডেশন নাম্বার বার করতে পারতে হবে, সেই রেডক্স স্টেটের কথাটা বলছে এখানে। আবার এখানে একটা হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপালের কথাটা বলেছে। আবার মলিকিউলার জিওমেট্রিজের কথা বলেছে, তাহলে মলিকিউলার জিওমেট্রিজ পড়তে হবে। এখানে জিওমেট্রিজ বললো, এখানেও জিওমেট্রিজ। এইখানে জিওমেট্রিজটা হচ্ছে কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের জিওমেট্রি পড়তে হবে, ঠিক আছে। আর এখানে সিম্পল ওই H2O NH3 CH4 এরকম টাইপের যে মলিকুলার জিওমেট্রি পড়েছিলি ভিএসইপিআর, সেই ভিএসইপিআর থিওরি ঢুকে আছে। আচ্ছা, এবার ফার্স্টের এই জায়গাটা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এন্ড পেনিট্রেশন, এইখানে আমাদের পড়তে হয় স্ল্যাটার্স রুল। এটা থেকে ওয়ান ওয়ে আর অ্যানাদার এই পার্টটা থেকে তুই কোশ্চেন পাবি। টোটাল চ্যাপ্টারটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আয়নাইজেশন এনথালপি, আয়নিক সাইজ, ইলেকট্রন অ্যাফিনিটি, এই পার্টটা থেকেও কোশ্চেন করবে, এই পার্টটা থেকেও কোশ্চেন করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে দেখা যাবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে এর আগে, মানে এবছর যে আগের যে ফার্স্ট সেমিস্টার হলো তার আগের ইয়ারের, মানে আগের বছরের ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন দেখলে এখান থেকে 1 নম্বরের কোশ্চেন এসেছে। এবছর হঠাৎ করে দেখা যাচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে 4-5 নাম্বার কোশ্চেন চলে এসেছে। বড় কোশ্চেনের সেটে ধর 6-এর দাগের আর 7-এর দাগের দুটো আলাদা আলাদা বড় কোশ্চেনের সেট, 6-এর দাগেও একটা কোশ্চেন পড়েছে, 7-এর দাগেও একটা কোশ্চেন পড়েছে, এরকম হয়েছে ব্যাপারটা। এক্স্যাক্টলি 6 বা 7-এর দাগ আমার মনে পড়ছে না, বড় কোশ্চেনের সেটে যেটা। আচ্ছা হলো, এবার আসছে স্টিরিওকেমিস্ট্রি। এখান থেকে একটা বড় কোশ্চেন পেয়ে যাবি। অপটিক্যাল আইসোমেরিজমের পার্টটা পড়তে হবে, হয়তো ক্লাস 12-এ বা ওইসব পড়ার সময় স্টিরিওকেমিস্ট্রি পার্টটাকে হয়তো একটু স্কিপ করে গেছিলি, কারণ এই পার্টটা একটু বাকিদের থেকে টাফ বলে। এবং এইচএস এই জায়গাটা স্কিপ করে গেলে বোর্ডস এর পরীক্ষাতে লিখতে খুব যে পারবি না তা নয়, বা এন্ট্রান্স দিতে গেলে যে এখানটা পড়েই যেতে হবে না, এন্ট্রান্সে খুব ক্ষতি হয়ে যাবে তাও নয়। ডাব্লিউবিজেইতে এখান থেকে একটা কোশ্চেন আসে, অন্যান্য পরীক্ষাতে হয়তো এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসেই না, টাফ বলে। নিট দিতে গেলে তো দেখবি খুব একটা বেশি কোশ্চেন নেই। হলো, এবার যেটা দেখা যাচ্ছে ইস্যু এই চ্যাপ্টারটাকে নিয়ে, এই চ্যাপ্টারটাকে নিয়ে এর আগের বছর অবধি খুব একটা বেশি কোশ্চেন আসতো না, একটা বা দুটো যে 1-2-3 নাম্বার আসতো, এই চ্যাপ্টারটা স্কিপ করে গেলেও কোনো ইস্যু দাঁড়াতো না। এবার যেটা দেখা গেছে এই যে ফার্স্ট সেমিস্টার হলো, সেই ফার্স্ট সেমিস্টার থেকে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। সো আমরা যেটা করব, তোরা তো কোর্স পারচেস করেছিস, তাহলে প্রিভিয়াস লেকচারের ভিডিওগুলোও আসবে। যেহেতু প্রিভিয়াস ইয়ার ট্যালি করে দেখা যেত এইখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসছে না এবং ক্লাসও খুব বেশি নেওয়া যেত না, তাই যতটা ম্যাক্সিমাম নাম্বার তোদেরকে পাওয়ানো সম্ভব, ম্যাক্সিমাম মানে তোদের 70-র মধ্যে 50 থেকে 55 মার্কস পুরোপুরি সুন্দর করে পাওয়া যাবে। বাকি যে 20-15 মার্কস যে আমার হাতে পড়ে রইলো, সেটা রয়েছে তোকে গোটা সিলেবাসটা খুব খুব ভালো করে পড়তে হবে। এবার যেটা ইস্যু হয়ে গেছে এবছর হঠাৎ করে এই চ্যাপ্টারটা থেকে অনেক বেশি কোশ্চেন দিয়েছে। সো আমরা এই চ্যাপ্টারটাকেও রেডি করে চলে যাব ভালো করে। এবার কোনগুলো পড়তে হবে সেগুলো আমি একটু পড়িয়ে দেবো, যেগুলো এগুলো একটু ভালো করে পড়ে যাবে, এই মেকানিজমগুলো একটু ভালো করে দেখে যাবে প্রিভিয়াস ইয়ার থেকে। এই হচ্ছে তোর কি বলি আমাদের কেমিস্ট্রি সিলেবাস। এবার যেটা বলছিলাম, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার এবং বন্ডিং এর বেসটাকে রেডি করতে হবে, ঠিক আছে, তারপরে সিলেবাসটা স্পিড নেবে। তো এমনিও অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং তোকে ইন বিটুইন সিলেবাসের ভিতরেই পড়তে তো এমনিও হচ্ছে, অমনিও পড়তে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক্সটা স্টার্ট করি। বুঝতে পারা গেছে তো সিলেবাসের ব্যাপারটা কি বলতে চাইলাম?
হুম, তা বুঝতে পারা গেল না। শুনতে পাচ্ছিস তো? মাইকটা অন করে উত্তর দিলে কিন্তু তোর অরা কমে যাবে না। চুপ করে যদি বসে থাকিস উল্টো দিকে স্যারেরও কিন্তু ক্লাস নিতে মন যায় না, মন যাবে না, ভালো করে পড়াবেও না। যে কোনো স্যারের জন্য তার স্টুডেন্টের কাছে একটা রেসপন্স পেলে অপোজিট সাইড থেকে পড়াতেও স্যারের ভালো লাগে। এটা টু ওয়ে প্রসেস তো। অফলাইনে হলে তোদের সামনে দেখতে পাওয়া যায়, অনলাইনে হলে সারা না দিলে সামনের স্যারেরও পড়াতে এনথুজিয়াজমটা কম হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখ, অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক্সটা বলতে খুব বেশি ডেপথে যেতে হবে না। অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক্সটার জন্য কি খুব বেশি ডেপথে যেতে হবে না, মোটামুটি উপর উপর আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? এইচএসএ ক্লাস টেনেও এই জায়গাটা পড়েছিস, এই জিনিসটা ক্লাস টেনেও পড়েছিস, 11এও পড়েছিস। আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি, আমাকে উত্তর দিয়ে দে, তাহলেই তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর যদি মনে হয় স্যার এগুলো তো অলরেডি জানি, কেন বলছেন, সবাই হয়তো সবারই ক্লিয়ার নাও থাকতে পারে, তোর যদি ক্লিয়ার থাকে তুই আমাকে উত্তর দে, আমি পরপর পরপর লিখে লিখে যাচ্ছি, ঠিক আছে? এবার যেটা হচ্ছে, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো, ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার হয়ে গেছে, সেই ডিসকভারির প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেই সময়ও নেই, সেখান থেকে জানতেও কিছু চাইবে না। ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার হয়ে গেছে, তাহলে জানা গেল যে একটা অ্যাটমকে আমরা ফার্দার ডিভাইড করতে পারবো, এবং একটা অ্যাটম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, তাই তো? আরো ফান্ডামেন্টাল পার্টিকেল রয়েছে, আমরা এই তিনটেকে নিয়েই চিন্তা করব। তাহলে এই তিনজন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল। আরো অনেক পার্টিকেল হয়, প্রোটনের অপোজিট পার্টিকেল, সরি, ইলেকট্রনের অপোজিট পার্টিকেল প্রোটন নয়, ইলেকট্রনের অপোজিট পার্টিকেল হচ্ছে পজিট্রন। এছাড়া মেসন, পাই, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরকম আরো অনেক পার্টিকেল রয়েছে, কিন্তু আমরা তো এখন পার্টিকেল ফিজিক্স পড়ছি না, বা আমরা রেডিও অ্যাক্টিভিটিও পড়ছি না। সো এই তিনটে পার্টিকেল নিয়ে আলোচনা হবে, যত কেমিস্ট্রি চলবে এই সেমিস্টারে এই ফান্ডামেন্টাল এই তিনটে পার্টিকেলই আসবে, এবং এই তিনটে পার্টিকেল সব চ্যাপ্টারেই কোনো না কোনো ভাবে আসবেই, ঠিক আছে? কারণ ওই ক্লাস 10-এর মতো আর বিষয়গুলো থাকবে না, তোদেরকে সেটা বলারও কিছু নেই, সবাই এইচএস পাস করেই এসেছিস। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস। এবার একটা অ্যাটমকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এক্স যদি কোনো একটা অ্যাটম হয়, এখানে জেড লেখা থাকে, এখানে এ লেখা থাকে, নিচে জেডটা কি বোঝায়? একটা অ্যাটমের জেডটা কি রিপ্রেজেন্ট করে? স্যার ক্লাসটা এখনই স্টার্ট হলো তো, মানে এখান থেকে স্টার্ট তো? হ্যাঁ, পড়ানোটা এখান থেকে স্টার্ট হলো, এর আগে সিলেবাস ডিসকাশন করেছি, আর কোনটা কি আচ্ছা আচ্ছা, পড়ানো ঠিক হবে আছে। সেই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, জেডটা কি বলি? জেডটাকে আমরা ঠিক বলি আছে। অ্যাটমিক নাম্বার। এগুলো তোর এমনি ফান্ডামেন্টাল পার্টটা আমি একবার ক্লিয়ার করে নিচ্ছি, যেন কোথাও কোনো ইস্যু না হয়। অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, সেটাকে আমরা বলবো অ্যাটমিক নাম্বার। উপরের এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মাস নাম্বার। মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এ হচ্ছে ব্যাপার। বেশ। আর একটা অ্যাটম যেহেতু নিউট্রাল, তাহলে একটা নিউট্রাল অ্যাটমে কি বলবো? একটা নিউট্রাল অ্যাটমে, একটা অ্যাটমে যদি নিউট্রাল অ্যাটম হয়, তাহলে একটা অ্যাটম নিউট্রাল কি করে হবে? প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল ওভারঅল, আর নিউট্রনের তো কোনো চার্জ নেই, এগুলো জানিসই। তাহলে একটা অ্যাটমকে যদি নিউট্রাল হতে হয়, তার মধ্যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রনকে সমান হতে হবে। এবার তোর যেটা আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের 1 to 30 যেন পরপর রিমেম্বার হয়ে থাকে, ঠিক আছে? মোটামুটি জানা আছে পিরিয়ডিক টেবিলে 1 to 30, না জানা নেই? মোটামুটি কোন এলিমেন্টটা 1 থেকে 30-এর মধ্যেই কাজ চলে যাবে। এমনিতে পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে হয় ওপর থেকে নিচে, এরপরে তো পিরিয়ডিক প্রপার্টিজ পড়াবো ইভেনচুয়ালি, তখন তো পিরিয়ডিক টেবিল নিয়ে আরো কিছু আলোচনা হবে। তো এখন আমাদের 1 to 30 মোটামুটি মাথায় রাখতে হবে তোর অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? এই যে উপরে 1 লেখা আছে, এটা ওর অ্যাটমিক নাম্বার বোঝাতে চাইছে, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 মানে হাইড্রোজেনের প্রোটন কটা আছে?
আর যদি বলিস যে স্যার সারা দেবো না, তাহলে তো আমি আমার মতো পড়িয়ে তাহলে ক্লাস বন্ধ করে দেবো। আমি আমার মতো একটা 1 ঘন্টা লেকচার দিয়ে নেবো, ক্লাস বন্ধ করে দেবো। যদি বলিস যে সারা দেবো না, তাহলে আমি ওয়েট করবো না কারোর উত্তরের জন্য। স্যার 1। বেশ, তাহলে একটা ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল। ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, এর চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁻19 কুলম্ব। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, প্রোটনের চার্জ হচ্ছে এক্স্যাক্টলি পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর আছে নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নেই, দ্যাট ইজ এটা নিউট্রাল, আমি 0 লিখলাম। আর কি এদের দরকার লাগে একটু মনে রাখতে? মাসটা, এর মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31, 31 নয় কিন্তু -31 কেজি। এটা হচ্ছে 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের মাসটা অলমোস্ট প্রোটনের মাসের সমান, কিন্তু স্লাইটলি একটু হায়ার নিউট্রনের মাসটা, সেটা হচ্ছে 1.675, অলমোস্ট ইকুয়াল টু আমরা বলতে পারি। মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে মাস অফ ইলেকট্রন, স্মল এম লিখি, মাস অফ ইলেকট্রন ইজ ভেরি ভেরি লেস দ্যান মাস অফ প্রোটন হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু মাস অফ নিউট্রন। এটা পরে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এইগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে দরকার পড়বে। তাহলে এবার আমি যদি বলি একটা অ্যাটমের মাসের জন্য কে দায়ী, তোর যদি আমি বলি তোর মাসের জন্য কে দায়ী, তোর মাসের জন্য তোর যে বোন রয়েছে, স্কিন, মাসেলস, অর্গান, মানে তুই যেটা যেটা দিয়ে তৈরি সেইগুলোর ওয়েটের জন্যই তোর ওভারঅল ওয়েট। সেরকমই একটা ওয়েট অ্যাটমের মাসের যদি আমি বলি, একটা অ্যাটমের মাস কিসের উপর নির্ভর করছে? ওই অ্যাটমটার ভিতরে যতগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে তার যোগফলের সমান হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন বা ইলেকট্রনের থেকে, প্রোটন বা নিউট্রনের থেকে ইলেকট্রনের মাস অনেক গুণে কম। তাই একটা অ্যাটমের মাস ক্যালকুলেট করার সময় আমরা ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করে দিতে পারি। তাহলে একটা অ্যাটমের ওভারঅল মাসের জন্য বলতে পারি আমরা প্রোটন এবং নিউট্রনই দায়ী। সো এই কারণেই দেখ, নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রনকে আমরা মাস নাম্বার বলছিলাম, কারণ একটা অ্যাটমের মাসের জন্য এরাই দায়ী হয়। এটা প্রথম কথা। এই জিনিসটা এতদূর পর্যন্ত ক্লাস 10-এও একটা স্টুডেন্ট শিখে আসে, ক্লাস 10-এরই কথা ছিল। বেশ, নেক্সট কথা, নেক্সট ফান্ডামেন্টাল কথাটা কি বলবো? ধর লিথিয়ামের কথা বলছি। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 মানে লিথিয়ামের 3টে প্রোটন আছে। যার 3টে প্রোটন আছে তার 3টে ইলেকট্রনও আছে, কারণ নিউট্রাল অ্যাটমে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সমান। এবার আমি যদি বলি লিথিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ওভারঅল লিথিয়ামটা নিউট্রাল ছিল কেন? 3টে প্রোটন আর 3টে ইলেকট্রন ছিল বলে। তাহলে 3টে পজিটিভ চার্জ, 3টে নেগেটিভ চার্জ একে অপরকে নিউট্রাল করছে। লিথিয়াম থেকে যদি এখন একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে লিথিয়ামের চার্জ কত হবে? এখন লিথিয়ামে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে +1 চার্জ হবে, কারণ আগে 3টে পজিটিভ চার্জকে 3টে নেগেটিভ চার্জ নিউট্রাল করছিল। এখন একটা নেগেটিভ চার্জ বেরিয়ে গেছে, এরা দুজন তো একে অপরের সাথে নিউট্রাল হচ্ছে। এই পজিটিভ চার্জটা মানে একটা প্রোটন এখন এক্সট্রা, সেটাই হলো ওর মাথাতে চার্জ। তাহলে লিথিয়াম প্লাসের আমি যদি কথা বলি, লিথিয়াম প্লাসে কিন্তু এখন প্রোটন 3টেই আছে, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে 2টো। এরপর আমি যদি বলি লিথিয়াম 2+, লিথিয়াম 2+ আগে বানিয়ে নিই। লিথিয়াম থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে লিথিয়াম 2+ হবে। তাহলে লিথিয়ামে 3টে প্রোটন কিন্তু ইলেকট্রন একটাই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে নিউট্রাল অ্যাটমে শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যাটা প্রোটনের সাথে সমান হবে, কিন্তু যদি কোনো আয়ন প্রডিউস হয়ে যায়, সেই আয়নে কিন্তু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান হবে না। ঠিক আছে, আয়নে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান হবে না, তাই তো? এবার এখান থেকে যেটা বলতে চাইছি আমি, পয়েন্টটা যেটা বলতে চাইছি, আয়নে ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট হয়েছে, কিন্তু এরা সবাই লিথিয়াম। এটাও যেমন লিথিয়াম, এটাও লিথিয়াম, এটাও লিথিয়াম। লিথিয়ামের আয়ন কিন্তু লিথিয়ামই রয়েছে, অন্য কোনো অ্যাটমে ওটা চেঞ্জ হয়ে যায়নি। দ্যাট মিনস নাম্বার অফ প্রোটন মানে অ্যাটমিক নাম্বারটা একটা অ্যাটমের ফান্ডামেন্টাল একটা প্রপার্টি। এভাবে নয়, এছাড়াও মোজলের এক্সপেরিমেন্ট দিয়েও প্রুফ করা যায়। মোজলে এখন লাগছে না, আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। তো নাম্বার অফ প্রোটন চেঞ্জ হয়নি, নাম্বার অফ প্রোটন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না, এলিমেন্ট চেঞ্জ হবে না। আয়ন হতে পারে, কিন্তু আয়ন ওই এলিমেন্টেরই আয়ন হবে। যদি প্রোটনটাই চেঞ্জ হয়ে যায়, যদি প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাহলে এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। যদি আমি জোর করে লিথিয়ামের সেন্টার থেকে একটা প্রোটনকে বার করি, যেটা করা যাবে না, থট এক্সপেরিমেন্ট বলছি,
সেন্টার থেকে তুই যদি জোর করে একটা প্রোটনকে বার করে নিয়ে চলে আসিস, তাহলে ওর কাছে দুটো প্রোটন পড়ে থাকবে। যদি দুটো প্রোটন পড়ে থাকে, ওটা লিথিয়াম থাকবে না, ওটা হিলিয়াম হয়ে যাবে, কারণ অ্যাটমিক নাম্বার হিলিয়ামের হচ্ছে 2। সো নাম্বার অফ প্রোটন বা অ্যাটমিক নাম্বারটা হচ্ছে কোনো একটা অ্যাটমের ফান্ডামেন্টাল প্রপার্টি। প্রোটন নাম্বার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রনের সাথে কিন্তু সেটার কোনো সম্পর্ক নেই, ইলেকট্রন তো বেরোতেই পারে। আর একটা কথা, অ্যাসিড বেস তো পড়াবোই, এখানেই বলে নি। হাইড্রোজেনের যদি কথা বলি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। ঠিক আছে, হাইড্রোজেনের যদি বলি, হাইড্রোজেন হচ্ছে 1H1, মাস নাম্বারও 1 হাইড্রোজেনের। আইসোটোপ যদি নিই ডয়টেরিয়াম ট্রাইটেরিয়াম, তখন অন্য ব্যাপার। এবার হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা হাইড্রোজেন প্লাসে পরিণত হবে। হাইড্রোজেন প্লাসে একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন নেই, এই কারণে H প্লাস আয়নকে আমরা প্রোটন বলতে পারি। ভবিষ্যতে বলবো অ্যাসিড কারা, যারা সলিউশনে প্রোটন ডোনেট করে। তাহলে যারা সলিউশনে প্রোটন ডোনেট করে মানে এরকম যেন না মনে হয় সেন্টার থেকে প্রোটন পার্টিকেলটা বেরিয়ে আসছে, সেটা নয়। ওখানে প্রোটন মানে আমি বলতে চাইছি H প্লাস আয়ন। সো H প্লাস আয়নকে আমরা প্রোটন বলবো পরে, কারণ এখানে একটা প্রোটন ছাড়া আর কিছুই নেই। এবার আমরা লাস্ট যে কনসেপ্টটা শিখে নেবো, সেটাকে আমরা বলছি আইসোটোপ। আইসোটোপ কাদের বলে? একই এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস, যাদের মধ্যে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন থাকার ফলে মাস নাম্বারটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। সে এক্সাম্পল হিসাবে আমরা হাইড্রোজেনের 3টে আইসোটোপের দিকে তাকাই। হাইড্রোজেনের 3টে আইসোটোপ 1H1, আচ্ছা এই বিষয়ে বলি। আর মাস নাম্বারটাকে তুই টপে লেফট সাইডেও লিখতে পারিস, টপে রাইট সাইডেও লিখতে পারিস, দুটোই কারেক্ট। তাহলে 1H1, আর একটা হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 1H2। দেখ মাস নাম্বার চেঞ্জ হলো, কিন্তু অ্যাটমিক নাম্বারটা সেম থাকার ফলে এটা হাইড্রোজেনই রইল। এরপরে দিলাম 1H3। তাহলে 1H1 এ কি আছে? একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। 1H2 তে কি আছে? একটাই প্রোটন আছে, ঠিক আছে, একটা প্রোটন আছে মানে একটা ইলেকট্রন আছে, কিন্তু 2 - 1 এখানে একটা নিউট্রন অ্যাড হলো। এখানে কি একটা প্রোটন মানে একটা ইলেকট্রন, কিন্তু নিউট্রন আছে দুটো। তাহলে একই এলিমেন্ট, সবগুলোই হাইড্রোজেন, কিন্তু তো আলাদা আলাদা স্পিসিস। কেন আলাদা আলাদা স্পিসিস? কারণ নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট নিউট্রন থাকার ফলে কোথায় ডিফারেন্টটা এসেছে? মাস নাম্বারটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে। এদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। হাইড্রোজেনের এই আইসোটোপটাকেই আমরা বলি ডয়টেরিয়াম, ডি দিয়ে লিখি। এটাকেই আমরা বলি ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম, টি দিয়ে লিখি। যেমন জলের সংকেত যদি H2O হয়, যদি সেই জলকে আমি 1H1 হাইড্রোজেন থাকে, তাহলে 1H12O, মানে এই 1H1 আছে H2O তে, যদি 1H2 দিয়ে তৈরি হয় জলটা, তাহলে সেটাকে আমি D2O লিখতে পারি। এটাকেই ছোট ক্লাসে পড়েছিলি ভারী জল, ইংলিশে হেভি ওয়াটার, যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ হয় মডারেটর হিসাবে। মনে পড়ে কথাটা? হয়তো কারোর কারোর মনে পড়ছে যে হ্যাঁ ভারী জল আমি পড়েছিলাম কোথাও না কোথাও। তাহলে এই কারণে এটাকে ভারী জল বলছে। ডয়টেরিয়ামকে ভারী জল কেন বলছে? ভারী মানে ওজনে বেশি, কারণ এখানে একটা নিউট্রন নেই, এখানে একটা এক্সট্রা নিউট্রন এসেছে। তাহলে 1H1 এর থেকে 1H2 এর মাসটা বেশি, তাহলে 1H1 এর থেকে 1H2 ওয়েট বেশি, বেশি হেভি, তার জন্য ভারী জল বলছে এটাকে, বা হেভি ওয়াটার বলছে। তাহলে এই আইসোটোপ হলো। সেম ওয়েতে কার্বনেরও আইসোটোপ রয়েছে, 6C12, 6C13, 6C14। এর মধ্যে C14টা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। অক্সিজেনেরও 3টে ন্যাচারালি অকারিং আছে, 8O16, 8O17, 8O18। অক্সিজেনের ন্যাচারালি অকারিং 3টে আইসোটোপের মধ্যে কোনোটাই রেডিও অ্যাক্টিভ নয়। অক্সিজেনের যেমন, কার্বনের যেমন একটা, অক্সিজেন বললাম তো, কার্বন বলে ফেললাম এই জায়গাটা, যদি কার্বন বলে থাকি। অক্সিজেনের 3টে ন্যাচারালি অকারিং আইসোটোপের মধ্যে কোনোটাই রেডিও অ্যাক্টিভ নয়, কিন্তু কার্বনের 3টে ন্যাচারালি অকারিং আইসোটোপের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ। কেন ন্যাচারালি অকারিং বলছি? কারণ ল্যাবরেটরিতেও আমরা বিভিন্ন আইসোটোপ বানাতে পারি, সেগুলো রেডিও অ্যাক্টিভ হয়, তাই ন্যাচারালি অকারিং গুলোকে নিয়ে আলোচনা করছি। তাহলে এই ছিল আমাদের ক্লাস 10। এবার আমরা যখনই 11-12 উঠে পড়ি, তখন আমাদের যে প্রসঙ্গটা আসে, একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আছে সেটার উপর সেটাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের মডেল দিয়েছে। সেগুলোকেই আমরা বলি অ্যাটমিক মডেল। তাহলে অ্যাটমিক মডেলের মধ্যে প্রথম জে থমসন, ঠিক আছে, জে থমসনকে ইলেকট্রনের আবিষ্কর্তা ধরা হয়। তাহলে জে থমসন একটা মডেল দেওয়ার চেষ্টা করলো, যেটাকে আমরা কিরকম করে বলেছিল? জে থমসন বলেছিল একটা অ্যাটমকে তুমি একটা হার্ড স্ফিয়ারের মতো ভাবো, সেই হার্ড স্ফিয়ারের মধ্যে পজিটিভ চার্জটা টোটাল স্ফিয়ার জুড়ে ছড়িয়ে রয়েছে। তাহলে পজিটিভ চার্জটা গোটা স্ফিয়ার জুড়ে ছড়িয়ে রয়েছে। তাহলে এই যে সবুজটা ড্র করছে, এটা হচ্ছে এই যে প্রোটনগুলো, প্রোটনই তো পজিটিভ চার্জ দেয়, সেই পজিটিভ চার্জটা টোটাল অ্যাটম জুড়ে ছড়িয়ে রয়েছে, এবং এই পজিটিভ চার্জের মধ্যে ইলেকট্রনগুলো এমবেডেড অবস্থায় রয়েছে।
পজিটিভ চার্জের মধ্যে ইলেকট্রনগুলো এমবেডেড অবস্থায় রয়েছে। এই মডেলটাকে আমরা পাম পুডিন মডেল বলি, অথবা রেইজিন পুডিন মডেলও বলা যায়। তাহলে ধর একটা কেক, তার মধ্যে ড্রাই ফ্রুটস রয়েছে, তাহলে কেকটা যেটা আটা দিয়ে তৈরি বা ময়দা দিয়ে তৈরি, সেই কেকের ওই অংশটা হচ্ছে পজিটিভ চার্জের স্ফিয়ার। ওর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো এমবেডেড আছে, মানে গেথে গেথে আছে, ওগুলো হচ্ছে ইলেকট্রন। এটাকে ওয়াটারমেলন মডেলও বলে। কেন? তরমুজের যে লাল অংশটা আমরা খাচ্ছি, সেটা হচ্ছে টোটাল তরমুজের ভিতরের অংশটা, তো এই লাল অংশটা, তাহলে ওটা হচ্ছে পজিটিভ চার্জের স্ফিয়ার। ওর মধ্যে যে বীজগুলো রয়েছে ওগুলোই হচ্ছে ইলেকট্রন। এই মডেলটা থমসন দিল, বললো ভালো কথা। এরপরে রাদারফোর্ড, থমসনেরই স্টুডেন্ট, একটা এক্সপেরিমেন্ট করলো। ওটাকে আমরা বলি রাদারফোর্ডের ফেমাস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে আগে আলফা পার্টিকেল কি বুঝতে হবে। আলফা পার্টিকেল রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে বেরিয়ে আসে। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থের ভেতর থেকে আলফা, বিটা, গামা বিভিন্ন রশ্মি স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসে। তাহলে এক্ষেত্রে আমরা আলফা পার্টিকেলকে নিয়ে চিন্তিত, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের ভেতর থেকে বেরিয়ে আসবে। তাহলে আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল। এটা প্র্যাকটিক্যালি হিলিয়াম 2+ পার্টিকেলের একটা ফ্লো, তাহলে পজিটিভ চার্জ পার্টিকেল। এবার রাদারফোর্ড কি করেছে, একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে রেখেছে, সেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আলফা পার্টিকেল বেরিয়ে আসছে। সেই আলফা পার্টিকেল দিয়ে গোল্ডের একটা পাতলা ফয়েলকে বোম্বার্ডিং করেছে। বোম্বার্ডিং করেছে মানে আলফা পার্টিকেলটাই গোল্ডের পাতলা ফয়েলকে হিট করেছে। তার ফলে যেটা দেখা গেছে, আলফা পার্টিকেলটা চারিদিকে স্ক্যাটার করেছে। সেই স্ক্যাটারিং থেকে রাদারফোর্ড কিছু কনক্লুশন ড্র করলো। এবার আমরা কি জানি, পজিটিভ চার্জকে কে রিপেল করে? পজিটিভ চার্জকে পজিটিভ চার্জ রিপেল করবে, না পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ রিপেল করবে? কি মনে হয়? রিপেল মানে বিকর্ষণ, জানিসই। পজিটিভ পজিটিভ রিপেল করবো। পজিটিভকে পজিটিভ রিপেল করবে। এই যে আলফা পার্টিকেলের স্ক্যাটারিং হচ্ছে, আলফা পার্টিকেল যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটা আলফা পার্টিকেলকে অ্যাটমের ভেতরের কেউ একজন রিপেল করছে। ঠিক আছে, এগুলো তো ক্লাস 11-এ পড়েছিলি, মনে আছে অল্প অল্প করে, না ভুলে গেছিস পুরো? হ্যাঁ স্যার পড়েছিলাম। মনে আছে না ভুলে গেছিস? পুরো পুরো মনে নেই, কিছু এইগুলো মনে আছে কিন্তু কিছু কিছু টপিক ভুলে গেছি। ঠিক। এবার কি হলো, যে গোল্ডের ফয়েলটা রয়েছে, গোল্ডের ফয়েলটার আশেপাশে একটা ডিটেকশন লেয়ার লাগানো রয়েছে। ডিটেকশন লেয়ার কি করবে, আলফা পার্টিকেলগুলো স্ক্যাটার করবে, তো যে ডিটেকশন লেয়ারে হিট করবে। যেখানে যেখানে হিট করবে সেখানে সেখানে ইমপ্রেশন তৈরি হবে। সেই ইমপ্রেশন থেকে বোঝা যাবে যে আলফা পার্টিকেলগুলো কোথায় কোথায় স্ক্যাটার করছে। এবার অ্যাটমের ভেতরের আমি যদি ফেনোমেনাতে যাই, ধর এটা একটা অ্যাটম, আমি জুম ইন করে ভাবছি এটা একটা অ্যাটম। অ্যাটমের মাঝখানে এটা নিউক্লিয়াস, মানে পজিটিভ চার্জটা রয়েছে। এবার আলফা পার্টিকেলগুলো যেটা দেখা গেল, অবজার্ভ করলো, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে গেছে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলের কোনো ডিফ্লেকশন হয়নি। খুব সামান্য কিছু আলফা পার্টিকেলে দেখা গেছে সার্টেন অ্যাঙ্গেলে তারা ডিফ্লেক্ট হয়েছে নিউক্লিয়াস দ্বারা। যদিও নিউক্লিয়াসের ওয়ার্ডটা এখন ইউজ করা আমার উচিত নয়, নিউক্লিয়াস পরে নাম এলো। দেখলো কিছু খুব অল্প সংখ্যক আলফা পার্টিকেল সার্টেন অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হয়েছে। আর আরো কিছু অল্প সংখ্যক আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথেই ব্যাক করেছে। ঠিক আছে, এটা মোটামুটি 1/20,000, মানে 20,000টা আলফা পার্টিকেলের মধ্যে হয়তো একটা আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথেই ব্যাক করেছে। এবার মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে গেছে। এখান থেকে আমরা যে কনক্লুশনটা ড্র করতে পারি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য অ্যাটম হচ্ছে এমটি। ঠিক আছে, দ্যাট মিনস মোস্ট অফ দ্য অ্যাটম হচ্ছে ফাঁকা। এবার আলফা পার্টিকেল রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আসছে, পজিটিভ চার্জ একটা পার্টিকেল, এবং আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ারটা খুব হাই। এবার আলফা পার্টিকেলের মতো এত হাই পেনিট্রেটিং পাওয়ার, মানে ভেদন ক্ষমতাযুক্ত পার্টিকেলকে সার্টেন অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করাচ্ছে, বা যে পাথে গেছে সে পাথেই যে ব্যাক করাচ্ছে, এই ব্যাক করাতে গেলে প্রথমত তো পজিটিভ চার্জ লাগবে, পজিটিভ চার্জ না হলে তো রিফ্লেকশন করাতে পারবে না। দ্বিতীয়ত, এত হাই পেনিট্রেটিং পাওয়ার যুক্ত পজিটিভ চার্জকে যে ডিফ্লেকশন করাচ্ছে, তাহলে অ্যাটমের ভেতরেও সেম ক্ষমতাযুক্ত বা সেম ইন্টেন্সিটির একটা পজিটিভ চার্জ চাই। স্বাভাবিক, ধর আমি দাঁড়িয়ে আছি, তুই আমাকে গুলি করে দিলি, তাহলে কি হবে, কি বলে, বুলেটটা আমার স্কিন, মাসেল, বোন সবকিছু পেনিট্রেট করে বেরিয়ে দিয়ে চলে যাবে, কারণ ওই বুলেটের ভেলোসিটিটাকে আটকানোর মতো ক্ষমতা আমার মাসেল বা স্কিনের বা বোনের নেই। কিন্তু আমি যদি এখন বুলেট প্রুফ ভেস্ট পরে নিই, তাহলে ওই গুলিটা বুলেট প্রুফ ভেস্টে আটকাবে। তাহলে ওই ভেস্টের ক্ষমতা রয়েছে বুলেটটাকে আটকানোর মতো, সেটাই বলছি। তাহলে এই যে পজিটিভ চার্জটা অ্যাটমের মধ্য দিয়ে পেরিয়ে যাচ্ছে, পজিটিভ চার্জটাকে যে ডিফ্লেক্ট করছে বা যে পাথে গেল সে পাথেই ব্যাক করাচ্ছে, এতটা ক্ষমতা দেখাতে গেলে এই পজিটিভ চার্জটাকেও
আলফা পার্টিকেলের মতো সমান বা তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাই না? যদি না হয় তাহলে আলফা পার্টিকেলটা এটাকে মাঝখান দিয়ে ভেদ করে দিয়ে বেরিয়ে চলে যাবে, কারণ আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ারটা খুব হাই। তাহলে আলফা পার্টিকেল পেনিট্রেট করতে পারছে না, সোজা গিয়ে ব্যাক করে যাচ্ছে। এটার মানে কি? এখানে আলফা পার্টিকেলের সমান ক্ষমতাযুক্ত কোনো একটা ইন্টেন্স পজিটিভ চার্জ রয়েছে। এটা এখান থেকে এই কথাটাই কনক্লুশনে আসে যে থমসনের মডেলে থমসন বলল পজিটিভ চার্জটা টোটাল অ্যাটম জুড়ে ছড়িয়ে রয়েছে। পজিটিভ চার্জটা যদি টোটাল অ্যাটম জুড়ে ছড়িয়ে থাকতো, পজিটিভ চার্জ ডেন্সিটিটা এতটাই ডাইলিউট হয়ে যেত যে আলফা পার্টিকেল এই পজিটিভ চার্জকে পেনিট্রেট করে দিয়ে বেরিয়ে চলে যেত। ঠিক আছে, মানে চিরে দিয়ে বেরিয়ে চলে যেত, আমি যদি বাংলাতেই বলি, পেনিট্রেট করে দিয়ে বেরিয়ে চলে যেত, কিন্তু পারছে না রিয়েল সিনারিওতে। তাহলে পজিটিভ চার্জটা টোটাল অ্যাটম জুড়ে ছড়িয়ে নেই, অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট্ট একটা জায়গায় হাইলি কনডেন্সড অবস্থায় রয়েছে। সেই কারণেই আলফা পার্টিকেলকে সে স্ক্যাটার করতে পারছে বা যে পাথে গেছে সেই পাথেই ব্যাক করাতে পারছে। বোঝা গেছে? এখান থেকে সেকেন্ড কনক্লুশন রাদারফোর্ড যেটা বললো সেটা হচ্ছে টোটাল পজিটিভ চার্জ গোটা অ্যাটম জুড়ে ছড়িয়ে নেই, অ্যাটমের রেসপেক্টে খুবই স্মল একটা জায়গায় কনডেন্স অবস্থায় রয়েছে, এবং সেই জায়গাটার নাম দিল নিউক্লিয়াস। কি নাম দিল? কি নাম দিল বললাম? নিউক্লিয়াস। নিউক্লিয়াস ওয়ার্ডটা কিন্তু আগে এক্সিস্ট ছিল না, রাদারফোর্ডই নিউক্লিয়াস ওয়ার্ডটা দিল। নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে। রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্ট যখন হচ্ছে তখনও নিউট্রন আবিষ্কার হয়নি, পরে যখন নিউট্রন আবিষ্কার হলো তখন দেখা গেল যে নিউট্রনও নিউক্লিয়াসেই থাকে। সো প্রোটন এবং নিউট্রনকে আমরা নিউক্লিয়ন বলবো, কারণ তারা নিউক্লিয়াসে থাকে, এবং নিউক্লিয়াস একটা অ্যাটমের রেসপেক্টে খুবই স্মল একটা জায়গা। খুবই স্মল একটা জায়গা বলতে একটা অ্যাটমের রেডিয়াস যদি 10⁻⁻10 মিটার রেঞ্জে হয়, নিউক্লিয়াসের রেডিয়াস 10⁻⁻15 মিটার রেঞ্জে হবে। তাহলে নিউক্লিয়াসের থেকে অ্যাটম কত টাইমসে বড়? হুম, এটা আরেকবার রিপিট করবেন? বলছি কোন জায়গাটা? এই নিউক্লিয়াস আর নিউক্লিয়নের যে সাইজ দুটো বললেন, হ্যাঁ, বলছি অ্যাটমের রেডিয়াসটা ওটা নিউক্লিয়াস। সামথিং ইন্টু 10⁻10 মিটার, আর এটা হচ্ছে সামথিং ইন্টু 10⁻15 মিটার রেঞ্জে যাচ্ছে। এটা অ্যাটমের রেডিয়াস যাচ্ছে, এটা নিউক্লিয়াসের রেডিয়াস যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের রেডিয়াসটা অ্যাটমের থেকে কত, অ্যাটমের রেডিয়াসের থেকে কত টাইমস ছোট, বা আমি এটা বলতে পারি যে নিউক্লিয়াসের থেকে অ্যাটমের রেডিয়াসটা কত টাইমস বড়, কত টাইমসে বড়? 10⁵ টাইমসে বড়, নয় কি? 10⁻15 ইন্টু 10⁵ পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে কত বেরিয়ে আসবে? এটা 10⁻10। তাহলে 10⁵ টাইমসে বড়। 10⁵ টাইমস হলে হাজার, কোটি, লক্ষ, এরকম করে বললে কত হচ্ছে? 10⁵ মানে কত? 10⁵ মানে 10-এর পর কটা শূন্য? কটা শূন্য? 10 চারটে। স্কোয়ার। 10 স্কোয়ার মানে 1-এর পর কটা শূন্য? একটা। 10 স্কোয়ার মানে কটা? কত? 10 স্কোয়ার মানে ভ্যালু কত এটা? 100, 100। তাহলে 10 100। স্কোয়ার মানে 1-এর পর কটা শূন্য? দুটো শূন্য। তো 10⁵ মানে 1-এর পর কটা শূন্য হবে? 5টা। 5টা। তার মানে কত? 5টা। বেসিক জিনিসে ভুল হচ্ছে। কত এটা? 1 লাখ। 1 লাখ। তাহলে এটা অ্যাটমের থেকে নিউক্লিয়াস 1 লাখ গুণ সাইজে ছোট। ঠিক আছে, মানে মিনিংটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে, তুই একটা ফুটবলের স্টেডিয়ামের মাঝখানে যেখানে কিক অফ হয় তুই সেখানে দাঁড়িয়ে আছিস, তুই নিউক্লিয়াস নয়। টোটাল স্টেডিয়াম যুক্ত, মানে যেখানে লোকজন বসে গ্যালারি শুদ্ধ স্টেডিয়ামটা যদি অ্যাটম হয়, ওই কিক অফের পজিশনে তুই একটা স্যান্ডের গ্রেন নিয়ে দাঁড়িয়ে আছিস, ওইটা হচ্ছে নিউক্লিয়াস। বুঝতে পারছিস রেফারেন্সে? সো অতটা ছোট, তাহলে অতটা হাইলি কনডেন্স জায়গায় আছে, অবশ্যই 20,000-এ একটা রিপল ব্যাক করছে, মানে নিউক্লিয়াসের সাইজটা খুবই ছোট। নিউক্লিয়াসের সাইজ যদি বড় হতো আরো বেশি অ্যাটম, আরো বেশি আলফা পার্টিকেল ব্যাক করে যেত। 20,000-এ একটা যাচ্ছে মানে সাইজটা খুবই ছোট, এবং সাইজটা ছোট বলেই পজিটিভ চার্জটা এতটা ডেন্স, এবং পজিটিভ চার্জটা এতটা ডেন্স বলেই আলফা পার্টিকেলকে সে রিপেল করতে পারছে। এটা আমি তোকে অ্যানালজিক্যালি এইভাবে বোঝাতে পারি, 1 চামচ চিনিকে তুই 1 কাপ জলে গুলে দিলি, আর 1 চামচ চিনিকে তুই 1 বালতি জলে গুলে দিলি, কোথায় জলটা বেশি মিষ্টি হবে?
কোন সিচুয়েশনে? খুব বাচ্চা বাচ্চার মতো বোকা বোকা কোশ্চেন, তাও উত্তরটা দে। কোথায় বেশি মিষ্টি হবে জলটা? কাপে না বালতিতে? কাপ। কাপে। তো সিম্পল তো। এবার তো আমি তো বলি, আমি যদি বলি চিনিটা তো সমান দিয়েছিলি, তাহলে মিষ্টিটা বেশি কেন হলো কাপে, জলে বালতিতে কেন কম হয়ে গেল? মাত্রা বেশি চিনির কাপে, মানে তাহলে এরিয়া ভলিউমটা কম, এরিয়া কাপের এরিয়া কম, ভলিউম মানে কম, এরিয়া জলের কম। পরিমাণটা কম ছিল, তাই তো? তাহলে তুই যদি হুম। সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জকে গোটা গ্যালারি জুড়ে ছড়িয়ে দিস, আর সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জকে যদি স্যান্ডের গ্রেনের মতো ছোট্ট জায়গাতে ডেন্স করে রাখিস, কোথায় চার্জ ডেন্সিটিটা বেশি হবে, কোথায় মিষ্টিটা বেশি হবে, যেখানে ভলিউম কম, তাহলে তার হুম। ইন্টেন্সিটিটা বেশি হবে। বোঝা গেছে? তাহলে হুম। পজিটিভ চার্জ ওভারঅল একই ছিল, টোটাল পজিটিভ চার্জ একই ছিল, কিন্তু পজিটিভ চার্জটা খুব ছোট জায়গাতে চলে আসার ফলে সেই পজিটিভ চার্জের ডেন্সিটিটা বেড়ে গেছে, পজিটিভ চার্জের ইন্টেন্সিটিটা বেড়েছে। বোঝা গেছে কথাটা? হুম। 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 এবার এই তো রাদারফোর্ডের তাহলে মেন কথাটা কি দাঁড়ালো, যে টোটাল অ্যাটম এমটি, অ্যাটমের রেসপেক্টে খুব ছোট্ট একটা জায়গাতে প্রোটন এবং নিউট্রন গুলো থাকে, সেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে আমরা বলবো নিউক্লিয়ন্স, মানে প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়ন। এবার রাদারফোর্ডের এবার হচ্ছে ইলেকট্রন কিভাবে থাকে। রাদারফোর্ড বললো যে আমাদের সোলার সিস্টেমে সানকে সেন্টার করে প্ল্যানেটগুলো যেভাবে অরবিটে রিভলভ করছে সেভাবেই থাকে, কিন্তু এখান থেকে প্রবলেম শুরু হবে। তাহলে ইলেকট্রনের পজিশনটাকে নিয়েই প্রবলেম। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বা দ্যাট মিনস নিউটনিয়ান মেকানিক্স, 1800s এর ম্যাক্সওয়েলের তরঙ্গতত্ত্ব, মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরেম অফ ম্যাক্সওয়েল ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডকে ইউনিফাইড করেছিল। পড়েছিসও এগুলো ছোট ক্লাসে, ইলেকট্রোম্যাগনেটিজম ম্যাক্সওয়েল। বড় ক্লাসে এখন পড়বি হয়তো ম্যাক্সওয়েলের ইউনিফাইড থিওরি হয়তো পড়বি, জানি না তোদের বিটেকে কি সিলেবাস, সো পড়বি ইভেন্চুয়ালি হয়তো। এবার কথাটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তরঙ্গতত্ত্ব বলছে যদি কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেটেড কন্ডিশনে থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকবে। ঠিক আছে? এবার সে যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে, এবার প্রবলেমটা হচ্ছে যে আমাদের আর্থ সানকে রিভলভ করছে, ভালো কথা, কিন্তু আর্থ তো চার্জ পার্টিকেল নয়। তুই যদি ওরকম করে ইলেকট্রনকে ভাবিস যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনটা সার্কুলার পাথে রয়েছে, তাহলে সার্কুলার পাথে থাকলে এর কি হচ্ছে, প্রতি মোমেন্টে ওর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা কি পড়েছিলি? দুটোই ভেলোসিটি ইকুয়াল টু ডিএক্স ডিটি, ডিস্টেন্স চেঞ্জ আপন টাইম চেঞ্জ। তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে তফাৎ কোথায়? হুম, তফাৎ কোথায়? ভেলোসিটিতে স্পিড চেঞ্জ হয়। না, সে তো স্পিড চেঞ্জ হলে ওভার একটা অ্যাভারেজ স্পিড আসবে, অ্যাভারেজ ভেলোসিটি আসবে। স্পিডটা হচ্ছে স্কেলার ভেক্টর, মনে পড়ছে এই হিন্টটা দিলে? একটাতে ডিরেকশন ভেলোসিটি মেনশন, ইনিশিয়াল ফাইনালের মধ্যে নেওয়া হয়। ভেলোসিটির ক্ষেত্রে মেন তফাৎটা যেটা হচ্ছে, স্পিডটা হচ্ছে স্কেলার আর ভেলোসিটিটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে? ভেক্টর। তাহলে ওখানে একটা ডিরেকশন মেনশন করতে হবে। তাহলে যদি আমি সার্কুলার পাথে বলি, এর ডিরেকশনটা দেখতে পাচ্ছিস কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে যত মুভ করছে। আমি তো নয় চারটে ট্যানজেন্ট টানলাম, ভেলোসিটির ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে যদি চেঞ্জিং ভেলোসিটিকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন বলি তো। হুম। হ্যাঁ, ডিভিডিটিটাই তো আমার অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটিতে চেঞ্জটা অ্যাক্সেলারেশন, তাহলে এখানে ভেলোসিটির ডিরেকশন পার্টটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো সার্কুলার পাথে যদি কেউ থাকে সার্কুলার মোশনে, তাহলে বলবো সে অ্যাক্সেলারেটেড কন্ডিশনে আছে। এবার ম্যাক্সওয়েল কি বলেছে, যে অ্যাক্সেলারেটেড কন্ডিশনে যদি কোনো চার্জ পার্টিকেল থাকে, এটা তো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সে যদি অ্যাক্সেলারেটেড কন্ডিশনে থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। আর সে যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকে তাহলে তার সার্কুলার পাথের রেডিয়াসটা কন্টিনিউয়াসলি ছোট হতে হতে একটা টাইম এসে স্পাইরাল পাথে নিউক্লিয়াসে এসে কোলাইড করে যাবে। এর ফলে কি হলো, এবং এক্সপেরিমেন্টালি দেখা যায় একটা অ্যাটম 10⁻⁸ সেকেন্ডের বেশি স্টেবল হতো না। কিন্তু অ্যাটম স্টেবল তার প্রুফ হচ্ছে চোখের সামনে এত জিনিসপত্র বস্তু, তুই নিজে আছিস, আমি আছি, সমস্ত কিছু এক্সিস্ট করছে, তার মানে অ্যাটম স্টেবল। তাহলে ম্যাক্স রাদারফোর্ড যেভাবে বলছে ওভাবে যদি ইলেকট্রন থাকতো তাহলে অ্যাটম স্টেবল হতো না, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা, এখান থেকেও কোশ্চেন অন্যভাবে আসবে। এটা তো অ্যাটমিক স্ট্রাকচারের আন্ডারে কোশ্চেনটা করবে না, এবার স্পেকট্রার কোশ্চেনটা তোকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ওইসব জায়গাতে করবে, যে কালার প্রপার্টি কেন আসছে, সেই ব্যাখ্যাগুলো এখান থেকেই ফান্ডামেন্টালটা রেডি করতে হয়। এবার হচ্ছে অ্যাটমিক স্পেকট্রারও এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। এবার আগে বুঝতে হবে স্পেকট্রা কি, তারপরে অ্যাটমিক স্পেকট্রা আসছি সেই বিষয়ে। এবার আগে বল, স্পেকট্রা বা বর্ণালী নিজের চোখে আগে কখনো দেখেছিস?
দেখেছিস বর্ণালী বা স্পেকট্রাম? দেখিস নি? শিওর দেখেছিস? রামধনু, রামধনুটা কি? হোয়াইট লাইট স্পেকট্রা তো নয়? রামধনুটা একটা বর্ণালী নয়? হ্যাঁ 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 হ্যাঁ, বর্ণালী। তাহলে রামধনুটা যদি একটা বর্ণালী হয় তাহলে হোয়াইট লাইট স্পেকট্রা। বেশ, এবার ব্যাপারটা হচ্ছে যে দুটো টার্ম শিখতে হবে। একটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রা, আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। ঠিক আছে, পিরিয়ডিক টেবিলটা এখানে অন থাকুক, 1 to 30 পরপর দেখে নিবি, এখানে দেওয়া রয়েছে লেফট টু রাইট করে দেখবি, জিঙ্ক অব্দি 30 এখানে অন থাকুক। এবার আমি হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাটা অন করি, ওখানে কন্টিনিউয়াসটা থাকবে। তাহলে অ্যাটমিক স্পেকট্রা, আচ্ছা এটা দেখ, হোয়াইট লাইট স্পেকট্রা তো এরকম হবে, এটা ভিবকিওর, ভিবকিওর। হুম, তাহলে হোয়াইট লাইটের স্পেকট্রাটা এরকম। এবার আমাকে একটা কথা বল যে এই হোয়াইট লাইটের স্পেকট্রাটা এখান থেকে মোটামুটি শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে ধরে নিলাম, এখানে কি কোথাও কোনো গ্যাপ আছে? গ্যাপ আছে মানে যদি কালার নেই এরকম কোনো জোন আছে? ধর এরকম করে কালো কালো কি গ্যাপ, যদি কালার না থাকতো তাহলে এরকম তুই কালো কালো গ্যাপ দেখতে পাচ্ছিস, যেমন এইদিকে তুই শেষের এন্ড পয়েন্টে যেমন দেখেছিস। টোটালটা জুড়ে যতটা টোটালটা জুড়েই তো কালার আছে, কোথাও কি কোনো কালারের গ্যাপ আছে? এমন কি কোনো পজিশন আছে যেখানে কালার নেই? সমস্তটা জুড়েই কালার আছে। এটাকে আমরা কি বলি? এরকম টাইপের স্পেকট্রাকে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রা। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস কালার, অবশ্যই ভিজিবল রেঞ্জের কথা হচ্ছে, কন্টিনিউয়াস স্পেকট্রা। এবার আমি যদি হাইড্রোজেনের স্পেকট্রার দিকে চলে যাই, এটা দেখ, অ্যাবজর্পশনটার দিকে তাকানো দরকার নেই, এমিশনটার দিকে তাকা। দেখ, যে কোনো বিশ্বের যে কোনো বস্তুকে তুই যদি গরম করিস, হিট দিস, তাহলে তার মধ্যে থেকে লাইট এমিট হয়? হয় কি হয় না? লোহাকে গরম করলে লাইট এমিট হয় না? লাল হয় তো, লাইট এমিট হচ্ছে তো। অন্ধকার ঘরের মধ্যে তুই যদি রেডিশ, লোহাকে গরম করিস, রেডিশ ঘরটা কালারের। রেডিশ কালার হবে, ওর থেকে আরো বেশি হিট করলে ওটা ব্লুইশ রেঞ্জেও চলে যাবে। আমরা যে টেম্পারেচারে লোহাকে গলিয়ে কাজ করি সেটাতে রেডিশই হয়ে যায়, রেড হটেই হয়ে যায়। তো লাইট এমিট করে, ওখান থেকেই তো স্পেকট্রাল এক্সপ্লেনেশনটা হবে। সেরকমই হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনকে একটা ইলেকট্রিক ডিসচার্জ টিউবের মধ্যে না হলো, মানে একটা গ্লাস টিউব যার ভিতরে ইলেকট্রিসিটি দেওয়া যাবে। ইলেকট্রিসিটি দিচ্ছি মানে হাইড্রোজেনটাকে এনার্জি দিচ্ছি, লোহাটাকে যখন গরম করছি হিট এনার্জি দিচ্ছি, তাহলে মলিকিউলটাকে বা অ্যাটমটাকে এনার্জি প্রদান করলি, তাহলে মলিকিউলটা এনার্জি পেলে এনার্জাইজড হলো। তাহলে আগে যখন এনার্জি পায়নি তার স্টেবল সিচুয়েশন, ওটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলি গ্রাউন্ড স্টেট। বাইরে থেকে এনার্জি পেলো, সে এক্সাইটেড স্টেটে গেল। ওয়ার্ডগুলো শুনিয়ে রাখছি কারণ যতগুলো ক্লাস হবে এরপরে প্রায়ই দেখবি গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট, এই ওয়ার্ডগুলো আসছে। যা, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে রে। আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রা। ঠিক আছে, এবার যদি দেখি যে হাইড্রোজেনের অ্যাটমকে তুই করেছিস কি, বাইরে থেকে এনার্জি দিয়েছিস, বাইরে থেকে এসে গেছে, বাইরে থেকে এনার্জি দেওয়ার ফলে এসে গেছে কারেন্ট, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে এনার্জি দিয়েছিস, হাইড্রোজেন অ্যাটমটাকে বাইরে থেকে ইলেকট্রিক ডিসচার্জ করেছি, হাইড্রোজেন অ্যাটমগুলো এক্সাইটেড হয়েছে, এনার্জি পেয়েছে, এবার তাহলে তারা লাইট এমিট করবে। তাহলে হাইড্রোজেন অ্যাটমগুলোর ভেতর থেকে কিছু লাইট বেরিয়ে আসবে, সেটাকে প্রিজমের মধ্যে দিয়ে পার করালে লাইটটা স্প্লিট হবে। এবার প্রিজমের মধ্যে দিয়ে হোয়াইট লাইট স্প্লিট করালে তুই এরকম একটা কন্টিনিউয়াস কালার দেখতে পাবি, তাই এটাকে তুই কন্টিনিউয়াস স্পেকট্রা বলছিস। কিন্তু হাইড্রোজেন যে লাইটটা এমিট করবে, সেই লাইটটাকে, হাইড্রোজেন থেকে এমিট করা লাইটটাকে তুই যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করে কোনো পর্দার মধ্যে ফেলিস, তুই দেখবি কন্টিনিউয়াস কালার পাচ্ছিস না। তুই একটা জায়গাতে একটা এরকম একটা রেড লাইট, রেড কালার তুই দেখলি, ঠিক আছে, ব্লু কিছু দেখলি, এরকম করে ব্লুইশ ভায়োলেট এই রেঞ্জে 3-4টে কালারের লাইন দেখতে পেলি। তাহলে এখানে কি কালার কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস নেই। তাই এই টাইপের স্পেকট্রাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। অবশ্যই ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা বলা যায়, যেহেতু লাইন লাইন করে আমরা এক একটা কালারের লাইন দেখতে পাচ্ছি, তাই এই টাইপের স্পেকট্রাকে আমরা লাইন স্পেকট্রাও বলতে পারি। ঠিক আছে, তো যে কোনো অ্যাটমিক স্পেকট্রা হচ্ছে লাইন স্পেকট্রা।
এবার রাদারফোর্ডের থিওরি এক্সপ্লেন করতে পারছে না যে একটা অ্যাটম লাইন স্পেকট্রা কেন দেখাচ্ছে, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা কেন দেখাচ্ছে, কন্টিনিউয়াস কেন দেখাচ্ছে না, তখনই সেটাকে এক্সপ্লেন করার জন্য আসবে বোর। ঠিক আছে, মেন টপিকগুলো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে পারে এবং সিলেবাসেও আছে, অন্য চ্যাপ্টার পড়তে অসুবিধা হবে যদি এগুলো না বুঝিস যে স্পেকট্রা কেন আসছে। বাট এগুলোকে এক্সপ্লেন করার জন্যই আসবে বোর। এবার বোরের থিওরি পড়ার আগে আমাদের কিছু ছোট ছোট জিনিস জেনে নিতে হবে। 11-এ ওয়েভস অ্যান্ড অসিলেশন চ্যাপ্টার যখন পড়েছিলি সেখানে ওয়েভের ইকুয়েশন আছে, ওয়েভের ইকুয়েশন দেখবি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেটাকে সলভ করলে সাইন কসের ইকুয়েশন আছে। আমার এক্স্যাক্টলি ইকুয়েশনটা তো মনে নেই, কিন্তু এরকম ছিল না তোর কতটা প্রপাগেট করবে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এরকম করে সব ইকুয়েশনগুলো পড়েছিলে না ওয়েভের? হালকা হালকা মনে পড়ে এরকম টাইপের ইকুয়েশনগুলো ছিল, আমারও মনে নেই, আমি বহুদিন আগে সেই তোর আমি যখন আমি সেই 11-এই ওয়েভ পড়েছি, তারপরে আর মনে নেই। তো আমি তোকে এটা মনে করাতে চাইছি ওয়েভের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলো সাইনেরই ইকুয়েশন আছে, ওমেগা টি প্লাস কে এক্স ওয়েভটা কতটা প্রপাগেশন করবে তার ইকুয়েশন, কিন্তু তার প্রপাগেশনের ইকুয়েশনে সাইন আছে, আর ওমেগা টি প্লাস কে একটা বেসিক্যালি সাইন থিটা, সো সাইন থিটার ইকুয়েশন পাবো। সাইন থিটার ইকুয়েশন আমরা সবাই জানি কিরকম হয়, এরকম হয় তো সাইন কার্ভ হয়, এরকমই হয়। এবার আমার এই পয়েন্টগুলো উঁচু নিচু, এই পয়েন্টগুলো ছোট বড় হয়েছে, ঠিক আছে, এটা আমি ড্র করাতে আমার ইরর হয়েছে, বাকিটা সমানই আছে ধরে নিস। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় +1 আর সাইন থিটার মিনিমাম ভ্যালু হয় -1, সাইন থিটা +1 থেকে -1 এর মধ্যেই নড়াচড়া করে, এটাই ঘোরাফেরা করে আর কি। এবার দুটো টার্ম বুঝবো, একটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি, একটাকে বলবো ওয়েভলেন্থ। কিছু মনে পড়ে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের, মানে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য ডেফিনেশনের মধ্যে কোনোটার কি কোনো ডেফিনেশন কিছু মনে পড়ছে? কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কম্পাঙ্ক হচ্ছে, আমি তোকে একটা জিনিস এমনি অ্যানালজিক্যালি বোঝানোর চেষ্টা করি। ধর এটা একটা পেন্ডুলাম, পেন্ডুলামটা প্রথমে লেফট সাইডে গেল, লেফট সাইডে এতটা গেল, দিয়ে লেফট সাইডের এই পজিশন থেকে এই পজিশনে ব্যাক করলো, রাইট সাইডে এক্স্যাক্টলি ততটাই গেল, আবার ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো। এই পজিশনটাকে আমি বললাম 0, এটাকে বললাম +1, তাহলে তার অপোজিটটাকে আমি বললাম -1। জাস্ট আমি সাইনের সাথে এটাকে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, এটা পেন্ডুলামের মতো ধর। তাহলে পেন্ডুলামটা ধর 0 থেকে স্টার্ট করলো, 0 থেকে +1 হলো, +1 থেকে দেখ 0 এসেছে, -1 হয়ে আবার 0, -1 হয়ে আবার 0, তাহলে যেখান থেকে শুরু করেছে সেখানেই ব্যাক করলো। অবশ্যই যেদিকে অপোজিটে যতটা গেছে উল্টো দিকেও ততটা গিয়ে ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো। এটাকে আমি বলবো একটা কমপ্লিট সাইকেল। কি বলবো? এটা একটা কমপ্লিট সাইকেল। তাহলে একটা ওয়েভ একটা কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্স কভার করবে, তুই বলে এটা কোনো ডিস্টেন্স কভার করছে না, এটা সিম্পল হারমোনিক মোশনের আন্ডারে, এখানে কোনো ডিস্টেন্স ট্রাভেল করছে না, কিন্তু তুই যদি কোনো একটা ওয়েভ যেটা প্রপাগেট করছে তার ক্ষেত্রে এরকম টাইপেরই ব্যাপার আসবে। তো একটা ওয়েভ তার একটা কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্স কভার করছে সেটাকে আমি বলবো তার একটা ওয়েভলেন্থ। তাহলে আমি যদি এখানে বলি, তাহলে এই 0 থেকে স্টার্ট করে আবার সে এই 0 অবধি যে গেছে, এটাকে আমি কি বলতে পারি? তার একটা ওয়েভলেন্থ। ল্যামডা লিখলাম, ওয়েভলেন্থকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এছাড়া তুই এরকমও ভাবতে পারতি +1 থেকে শুরু হয়ে -1 অবধি গেল, আবার ইনিশিয়াল পজিশন +1-এ ব্যাক করে এলো। মানে কি, +1 থেকে শুরু করে 0 -1 0 হয়ে আবার +1-এ ব্যাক করলো, তাহলে এই ডিস্টেন্সটাকেও আমি একটা ল্যামডা বলতে পারি। সেম ওয়েতে -1 থেকে -1 মানে অপোজিট দিকে স্টার্ট করে অপোজিট দিকে যেখানে ছিল সেখানেই ব্যাক করলো, সেটাকেও আমি একটা ওয়েভলেন্থ বলতে পারি। তাহলে একটা ওয়েভ একটা কমপ্লিট সাইকেল কভার করলে যে ডিস্টেন্স কভার করে সেটাকে আমি বলি তার ওয়েভলেন্থ। আর ফ্রিকোয়েন্সি কাকে বলবো? একটা ওয়েভ ইউনিট টাইমে যতগুলো এরকম কমপ্লিট সাইকেল কভার করতে পারছে সেটাকে আমি বলবো তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে অনেক কিছুতেই মাপতে পারি, আমরা এখানে পার সেকেন্ডে মাপবো, কারণ এখানে লাইটের পার্টিকেলকে নিয়ে বা লাইটের ওয়েভকে নিয়ে আলোচনা করবো, তো লাইটের ফ্রিকোয়েন্সি অনেক হাই, সো সেকেন্ডে আলোচনা করবো, ঘন্টা মিনিটে আলোচনা করলে ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। তাহলে ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। ল্যামডা মানে আমরা কি বুঝলাম? ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থের ইউনিট কি হবে? যে ওয়েভের যা ইউনিট হয়, মানে লেন্থের যা ইউনিট হয় তাই হবে, সেন্টিমিটার, মিটার, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, পিকোমিটার, এইসব ইউনিট আসবে। এবার কিছু জিনিস নিউমেরিক্যালের জন্য দরকার পড়বে। 1 ন্যানোমিটারের সাথে মিটারের সম্পর্ক মনে রাখতে হবে, 10⁻⁻9 মিটার। 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার। এই কিছু রিলেশন একটু মনে রাখতে হবে। আরেকটা কি বলছি? তাহলে আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করবো নিউ দিয়ে, ছোট ক্লাসে হয়তো এফ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলি, নিউ দিয়ে, এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা ওয়েভ ইউনিট টাইমে যতগুলো কমপ্লিট সাইকেল কভার করছে, ইউনিট টাইমটা আমি নেবো এখানে সেকেন্ডে নেব, ঠিক আছে? তাহলে এটার ইউনিট কি আসবে? এটার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স মানেই পার সেকেন্ড। সেটাকে আমি কিভাবে লিখতে পারি? সেকেন্ড ইনভার্স মানে আমরা লিখতে পারি পার সেকেন্ড, এই যে পার সেকেন্ড, 1/সেকেন্ড আর কি। আর এই যে সেকেন্ড ইনভার্সে হলে সেটার আরেকটা ইউনিট আছে হার্জ, এই ইউনিটটা হয়তো শুনেছিস, ঠিক আছে? আর একটা জিনিস, আমি এটার আর ডেরিভেশনে যাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখবে, অনেকবার দরকার পড়বে, বিভিন্ন চ্যাপ্টারে দরকার পড়বে। সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সির সাথে তার ওয়েভ লেন্থকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয়, সেই ওয়েভের ভেলোসিটি বেরিয়ে আসবে ভি। যেহেতু এখানে আমরা লাইটকে নিয়ে কাজ করব, তাহলে লাইটের ফ্রিকোয়েন্সির সাথে লাইটের ওয়েভ লেন্থকে যদি মাল্টিপ্লাই করা হয়, লাইটের স্পিড বেরিয়ে আসবে সি। লাইটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট, তাই লাইটের স্পিডকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। লাইটের স্পিডের ভ্যালু মনে আছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবি, এই ফর্মুলাটা কিন্তু খুব দরকার পড়বে। আমি আর এক্সপ্লেনেশনে গেলাম না, খুব সিম্পল ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, কিন্তু আর যাচ্ছি না, এইটা মনে রাখবি, ঠিক আছে? দেখি এইটা একটু জায়গা করা যায় নাকি। বেশ, এই বলার। তারা পেজটাকে একটু সেট করে নি। বাস চল নেক্সট কথা বলি। তাহলে এটা হলো। এবার আমাদের একটু ইলেকট্রোম্যাগনেটিক থিওরেম সম্বন্ধে বুঝতে হবে, মানে সরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে বুঝতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? তো ওয়েভ বিভিন্ন টাইপের হতে পারে। যেমন আমি কথা বলছি, সাউন্ড ওয়েভ কি হয়, যে সাউন্ডের ওয়েভে ট্রাভেল করার জন্য মিডিয়াম দরকার। আমি কথা বলছি, আমার ভোকাল কর্ড সার্টেন ফ্রিকোয়েন্সিতে আমার গলার ভিতরে যে এয়ার পার্টিকেল রয়েছে সেগুলোকে ভাইব্রেট করছে। সেই এয়ার পার্টিকেলের ভাইব্রেশনগুলো কন্টিনিউয়াসলি একটা এয়ার পার্টিকেল তার পাশের এয়ার পার্টিকেলকে ভাইব্রেট করছে। এয়ার পার্টিকেল মানে কি, যে গ্যাস মলিকিউলগুলো রয়েছে ভাইব্রেট করছে। সেই ভাইব্রেশনটা পরপর পরপর মলিকিউলার ভাইব্রেশন চলতে থাকছে। তোর কান অবধি পৌঁছালে, তুই আমার সামনে থাকলে তোর কান অবধি যখন পৌঁছাচ্ছে তখন ইয়ার ড্রামটা ভাইব্রেট করছে। বাকি তো বায়োলজিক্যাল প্রসেস, সে কথায় যাচ্ছি না। তাহলে মলিকিউল লাগবে। যদি কোনো মিডিয়াম না থাকে, সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারবে না। লাইটের সেরকম কোনো ব্যাপার নয়, লাইট ওয়েভ ভ্যাকুয়ামেও ট্রাভেল করতে পারে। লাইট ওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তার একটা অসিলেটিং ইলেকট্রিক আর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং তারা একে অপরের পারপেন্ডিকুলার থাকে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ধর তোর চোখের সামনে একটা দেয়াল আছে, তোর চোখের সামনে দেয়াল আছে, দেয়ালের সাথে ঘরের মেঝেটা কি আছে, একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে। তো চোখের সামনে ধর এটা দেওয়াল আর এটা মেঝে, তাহলে দেওয়াল আর মেঝে একে অপরের সাথে কি পারপেন্ডিকুলার কি নয়? পারপেন্ডিকুলার তো। তাহলে একটা ওয়েভ এই দেওয়াল বরাবর যাচ্ছে, এটাকে যদি ইলেকট্রিক ফিল্ড বলি, আর একটা এই মেঝে বরাবর আছে। ভাবতে পারছি ব্যাপারটা? তাহলে এই ওয়েভ দুটো একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে এবং তারা সেম ফেজেই আছে। সো ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে পারপেন্ডিকুলার রয়েছে এবং ওয়েভটা প্রপাগেট করছে। এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো। আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তো এখন বেশি ডেপথে যেতে পারছি না, মেন কথাগুলো বলে বলে যাচ্ছি। এটা মনে রাখবো যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কসমিক রে থেকে স্টার্ট করতে পারতাম, দরকার নেই, আমরা গামা রে দিয়ে স্টার্ট করি, রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন। তাহলে গামা রে, গামা রে এর পর আছে এক্স রে। এটা কিছু একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাচ্ছি, অবশ্যই কিছু একটা তো সিকোয়েন্স আছেই, কিছু একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার তো আছেই, লিখছি। হ্যাঁ কি বলছিস বল? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেফিনিশন একটু লেখাতে পারবেন বা বলতে দিতে পারবেন একটু? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যার অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে, যেটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকে, বুঝলি? বা তুই যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যাসা যেরকম ডেফিনেশন লিখতে চাস, তোর কাছে এইচএস ছায়া প্রকাশনী বই আছে তো ফিজিক্সের? লাইট আছে তো? যাই আছে আর কি, যে কোনো বই কোম্পানির, যে কোনো পাবলিকেশনের বই থাকলেই হলো। সেখানে ওয়েভস এন্ড অসিলেশন 11 এর চ্যাপ্টারে পেয়ে যাবি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে, ওখানে পেয়ে যাবি। অথবা অপটিক্স আছে, অপটিক্সের শুরুতেই লাইট কি ধরনের ওয়েভ সেটা ওখানে এক্সপ্লেনেশন আছে, বুঝলি? ওখানে পাবি। আর যদি তোর ডেফিনেশন ওরকম করে লাগে, ইলেকট্রো ম্যাগনেটিক, যেটা বললেন ওটাই আরেকবার বলে দিন। হ্যাঁ ওই তো বললাম, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে মেন পয়েন্ট। শোন, মেন পয়েন্টগুলো লেখ। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, 1 নম্বর পয়েন্ট। পয়েন্টগুলোই মেন দরকার। 2, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামে দরকার হয় না, ভ্যাকুয়ামেও ট্রাভেল করতে পারে। মিডিয়ামেও পারে, ভ্যাকুয়ামেও পারে।
তারপরে কি হুম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে যারা একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি অসিলেট করে। বুঝলি? 3টে পয়েন্ট, মেন 3টে পয়েন্ট। ঠিক আছে স্যার। এছাড়া তো রেকর্ড হচ্ছেই, তুই রেকর্ড থেকে পেয়েও যাবি। যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেফিনেশন জানতে চাইবে না, কিন্তু বিভিন্ন জায়গাতে লাগবে। আর যদি ডেফিনেশন লাগে বাইজুসের ওয়েবসাইট মনে হয় অন হবে না, অন হবে, হয়তো হয়েছে। এখানে গল্প আছে অনেক, হোয়াট আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, হাউ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর জেনারেটেড, এরকম। এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক দেখছি অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এইটাই মেন, এই ডায়াগ্রামটাই মেন। আর এইদিকে ওয়েভটা প্রপাগেট করে করে যাচ্ছে, ঠিক আছে? আর এই দেখো ওয়েভের ইকুয়েশন দেখছি, সাইন কসের ইকুয়েশন আসছে, তো সাইন কসের যদি ইকুয়েশন আসে তাহলে তো এরকমই গ্রাফ আসবে, তাই না? আর এটা ডেরিভেশন কোথায় আছে? ডেরিভেশন ওয়েভসে পাবি। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা আমার যার মনে নেই এইচএসে আছে কি নেই, হয়তো ফিজিক্সের বইয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কিভাবে সাইন থিটা কস থিটা এলো, সেটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ শিখতে হবে, সেটা আবার ম্যাথের পার্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, বিভিন্ন টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমি নাম লিখছি। কিছু একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারেই আছে, আগে লিখে নিই। এক্স রে, সরি গামা রে, দেন এক্স রে, তারপরে ইউভি মানে আলট্রা ভায়োলেট, তারপরে আছে আমাদের ভিজিবল, যেটা আমরা চোখে দেখতে পাই যেটুকু, সেটুকুই ভিজিবল। তারপরে আছে আইআর, ইনফ্রারেড, আগে টিভির রিমোটে যেটা থাকতো ইনফ্রারেড, রেডমির ফোনেও থাকে দেখবি আইআর ব্লাস্টার, ইনফ্রারেড বেস হলো। তারপর মাইক্রোওয়েভ, অ্যান্ড লাস্টে আছে রেডিও ওয়েভ, যেটা কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করি। এই টোটালটা আমরা যেটা লিখছি, ঠিক আছে, ভিজিবলটাকে বলি, ভিজিবলটাকে একটু জুম ইন করি। খুব ছোট্ট একটা উইন্ডোতে আমরা দেখতে পাই, মানে ভিজিবল রেঞ্জটা খুব একটা ওয়াইডের নয়, এটাকে আমি একটু জুম ইন করে লিখছি। হ্যাঁ, ভিজিবলটা হচ্ছে আমাদের ভিপজিওর, মানে ভায়োলেট দিয়ে স্টার্ট হয়, রেডে শেষ হয়ে যায়, ওইটুকুর মধ্যেই যত কালার তত। আমার কাছে এখানে ভায়োলেট কালার নেই বলে আমি এই দিকেরটাকে ব্লু কালার দিচ্ছি, ঠিক আছে? আমার কাছে ভায়োলেট কালার যেহেতু এখানে নেই, কালার মানে এখানে নেই, এখানে 4-5টা কালারই আছে, কি করি? তাহলে এটা ভায়োলেট ধর, ভায়োলেট ব্লু রেঞ্জটা, আর এদিকটা হচ্ছে রেড কালারের জোনটা, ঠিক আছে? ভিপজিওর মাঝখানে তো হলুদ, যখন হলুদ থেকে রেডের দিকে ট্রানজিশন হচ্ছে তখন কমলা হয়ে ট্রানজিশন যাচ্ছে, তো বিভিন্ন মাঝখানে ইন বিটুইন কালার তো আছেই। এই দিকটা ব্লু কালার যেটা রয়েছে, আমরা মোটামুটি 400 থেকে 750 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের ফ্রিকোয়েন্সি যদি তোর চোখে পড়ে, তাহলে সেই ফ্রিকোয়েন্সি তোর চোখে কালারের সেন্সেশন দেয়, বুঝলিস? সেগুলোই তুই দেখতে পাবি। তার মানে কি 400 ন্যানোমিটারের কম বা 750 ন্যানোমিটারের বেশি ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে না? পারে কি পারে না? কি মনে হয়? পারবে না? 400 কম হলেই তো ইউভির দিকে ঢুকে যাবি, ইউভি, এক্স রে, গামার দিকে। আর যদি 750 বেশি হয় তাহলে তুই আইআর, মাইক্রো, রেডিওর দিকে চলে যাবি না, তাই তো? হুম হুম হুম, তাহলে এইগুলো তো এই যদি 400 কম বা 750 বেশি যদি ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোর চোখে যদি পড়ে, তাহলে তুই সেই কালারগুলো দেখতে পাবি না, কারণ আমাদের চোখের যে রড কোষ, কোন কোষগুলো রয়েছে, তারা 400 থেকে 750 ন্যানোমিটারের ওয়েভলেন্থের পার্টিকেলগুলোকেই সেন্স করতে পারে। পার্টিকেল ওয়ার্ডটা এখন ইউজ করবো না, ওয়েভকেই সেন্স করতে পারে, পার্টিকেল যখন শেখাবো তখন সেন্স করতে পারে। তার মানে যেগুলো সেন্স করতে পারে না সেগুলো কি এক্সিস্ট করে না? কি মনে হয়? সেগুলো অবশ্যই এক্সিস্ট করে, আমরা দেখতে পাই না, সেগুলো মেশিনের চোখ দিয়ে দেখতে হবে। আচ্ছা, এটা যেটা লিখেছি এটাকে আমি কিভাবে সাজিয়েছি? ল্যামডা মানে ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি, তাই তো? এটা ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডারে সাজানো, দেখ 400 থেকে 750 ইনক্রিজ করছে ওয়েভলেন্থটা। এবার আজকের ক্লাসের লাস্ট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে বোরের থিওরিটা থেকে বাকি পার্টটা পরের দিন করব। তো আজকের ক্লাসে আমরা লাস্ট যেটা পড়ে শেষ করব সেটা হচ্ছে যে প্ল্যাঙ্কস থিওরি। প্ল্যাঙ্ক বলল যে লাইটের এনার্জিটাকে আমরা ওয়েভের মতো ভাবছি, আসলে লাইট পার্টিকেলের মতনও বিহেভ করে, ঠিক আছে? সো ভাবা হলো যে লাইটের টোটাল যে এনার্জিটা আসছে সেটা কন্টিনিউয়াসলি আসছে না, সেটা কতগুলো ছোট ছোট এনার্জি প্যাকেট হিসাবে আসছে। এই ঘটনাটাকে বলা হলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন ওয়ার্ডটাকে ভালো করে বোঝায়, যখন বাজারে ভাব, অ্যাটম থেকে বেরিয়ে যায়, বাজারে যখন কোনো একটা বস্তু ফিক্সড অ্যামাউন্টে পাওয়া যাবে, না তার থেকে বেশি না তার থেকে কম, ওই ফিক্সড অ্যামাউন্টেই তোকে কিনতে হবে, তখন আমি বলবো ওই বস্তুটার কোয়ান্টাইজেশন ঘটেছে, ঠিক আছে? যদিও বাজারে বা ইকোনমিক্সের কোনো টার্ম নয়, সায়েন্সেরই টার্ম, আমি কোনো প্রোডাক্টের উপর এটাকে ইউজ করে বোঝানোর চেষ্টা করছি। এবার ধর শুধু বাজারে 1 লিটারেরই জলের বোতল পাওয়া যায়, তাহলে আমি যদি তোকে 20 লিটার জল আনতে বলি, তাহলে তুই কি করবি? 20 লিটারের তো পাবি না, 10 লিটারেরও পাওয়া যায় না, শুধু 1 লিটারের জলের বোতল পাওয়া যায়,
তাহলে 20 লিটার জল আনতে হলে কি করবি? কি করবি 20 লিটারের জন্য, জলের জন্য? হুম, 20টা 1 লিটারের জলের বোতল কিনে নিয়ে আসবি, তাই না? 20টা বোতল নিয়ে আসবো, হ্যাঁ। 20টা 1 লিটারের জলের বোতল কিনে নিয়ে আসবি। বেশ, এবার আমি যদি তোকে বলি 1.5 লিটার জল আনতে, 1.5 লিটার জল কি করে আনবি? পারবি? 1.5 লিটার, তাহলে 1 লিটারের জল বোতলকে অর্ধেক কেটে নিয়ে আসতে হবে। তুই তো আমি বলেছি শুধু 1 লিটারের জলের বোতলই সম্ভব, না তার বেশি না তার কম। তাহলে তুই 2 লিটার আনতে পারবি, 3 লিটার আনতে পারবি, 4 লিটার পারবি। 1.5, 1.75 এরকম যদি ভ্যালু হয়ে যায়, মানে ফ্র্যাকশনে যদি ডেটা চলে আসে, পারবি? আর পারবি না, না স্যার। ফ্র্যাকশনে আনা সম্ভব না। এটাই, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। সো প্ল্যাঙ্ক বলল আমরা যে লাইট, তোর যে ঘরে লাইট জ্বলছে মানে টিউব জ্বলছে বা যাই জ্বলছে আর কি, সেখান থেকে যে লাইটের এনার্জিটা আসছে, তোর মনে হচ্ছে লাইটটা অ্যাজ এ ওয়েভের মতো কন্টিনিউয়াস ম্যানারে তোর কাছে এনার্জি পাঠাচ্ছে। কিন্তু প্ল্যাঙ্ক বলছে যে না, ওটার যে লাইটটা যেটা আসছে সেগুলো ছোট 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 এনার্জি প্যাকেট হিসাবে আসছে। তাহলে ওই প্রতিটা ছোট ছোট এনার্জি প্যাকেটে কতটা এনার্জি ধরবে সেটা ফিক্সড। তাহলে যদি ফিক্সড অ্যামাউন্টে পাওয়া যায়, তাহলে বলা হলো লাইটের এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড, ছোট ছোট এনার্জি প্যাকেট হিসাবে আসে। তুই ক্যালকুলেট করে দেখলি যে তুই টোটাল 100 জুল অফ এনার্জি লাইট থেকে পেয়েছিস, এবং এটাও ক্যালকুলেশন করলি যে প্রতিটা ছোট ছোট এনার্জি প্যাকেটে 10 জুল করে এনার্জি থাকে। তাহলে তোর কাছে কতগুলো ছোট ছোট এনার্জি প্যাকেট এসেছে টোটালে? 10টা। 10টা। এটাই বলতে চাইলো, তাহলে লাইটের এনার্জিটা কন্টিনিউয়াস আসে না, লাইটের এনার্জিটাও ছোট 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 এনার্জি প্যাকেট হিসাবে আসে। ঠিক, তাহলে স্মলেস্ট পসিবল যে এনার্জি প্যাকেট, এইগুলোকে বলা হয় কোয়ান্টাম। লাইটের এই স্মলেস্ট এক একটা এনার্জি প্যাকেটকেই আমরা বলি ফোটন। কি বলি? ফোটন পার্টিকেল, প্রোটন নয় কিন্তু। ফোটনের নাম শুনেছিস নিশ্চয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ওয়াটটা এতবার শুনেছিস। সো ফোটন, তাহলে লাইটের যে ছোট ছোট পসিবল এনার্জি প্যাকেটস, সেই এনার্জি প্যাকেটসকেই আমরা বলবো ফোটন লাইটের। তাহলে লাইটের ফোটন পার্টিকেল। এবার এটাও আমরা দেখলাম লাইটের তো ওয়েভলেন্থ আলাদা হতে পারে, বিভিন্ন লাইটের ওয়েভলেন্থ আলাদা, ভিজিবল রেঞ্জের মধ্যে আবার বিভিন্ন কালারের ওয়েভলেন্থ আলাদা আলাদা। তাই আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইটের জন্য এই ছোট ছোট এনার্জি প্যাকেটে কতটা এনার্জি ধরবে সেটাও ডিফারেন্টই হবে। এটা প্রথম কথা। তাহলে কোনো একটা সার্টেন ফ্রিকোয়েন্সির বা সার্টেন ওয়েভলেন্থের পার্টিকেলের জন্য ওই এনার্জি প্যাকেটের ভ্যালুটা ফিক্স। অন্য লাইটের জন্য আমি যদি বলি তার আবার ফোটন পার্টিকেলের ভ্যালুটা আলাদা হবে, কিন্তু তার জন্য সেটা ফিক্স থাকবে। সো প্ল্যাঙ্ক যে ফর্মুলাটা দিল, সেই ফর্মুলাটা হচ্ছে প্রতিটা ছোট ছোট এনার্জি প্যাকেটে কতটা এনার্জি হবে, E ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। নিউ হচ্ছে ওই পার্টিকুলার ওয়েভটার ফ্রিকোয়েন্সি, তার সাথে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা কি হবে, এইচ সি বাই ল্যামডা, কোথা থেকে বসালাম, এই ফর্মুলাটা দিয়ে রিপ্লেস করলাম। নিউ ল্যামডা ইকুয়াল টু সি, তাহলে নিউ ইকুয়াল টু কি, সি বাই ল্যামডা, তাই তো? রিপ্লেস করলাম সি বাই ল্যামডা। প্রপোর্শনালিটি জিনিসটা মনে আছে, যখন এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু যদি বি হয়, তাহলে আমরা লিখতাম এ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু বি। তাহলে যদি এইচ যদি প্ল্যাঙ্কস এর কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি আর এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। বলা যাবে এটা? হ্যাঁ। তাহলে এটা মনে রাখবো, স্টার ইকুয়াল টু এইচ নিউ আর ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডাটা বেশি দরকার, আমি তো প্রপোর্শনালটা ওখান থেকে ড্র করলাম। তাহলে কোন একটা ওয়েভ, লাইটের ওয়েভের ফ্রিকোয়েন্সি ভ্যালু ডিফারেন্ট হলে তার যে ফোটন পার্টিকেলের এনার্জি কতটা হবে সেটা ডিফারেন্ট হবে, কিন্তু ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির বা ওই পার্টিকুলার ওয়েভলেন্থের পার্টিকেলের জন্য প্রতিটা এনার্জি প্যাকেটে কতটা এনার্জি ধরবে সেটা ফিক্স। এবার যদি এটা তো এইচ নিউ হলো, তাহলে এইচ নিউ অ্যামাউন্ট এনার্জি ধরবে। তাহলে যদি 10টা আসতে হয় তাহলে 10 এইচ নিউ হবে, মানে তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি হবে এন এইচ নিউ। এন এর ভ্যালু 1, 2, 3, 4, 5 এটা এগুলো হবে, মানে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার এরকম হবে। তাহলে এইচ নিউ অ্যামাউন্টে পাওয়া যায়, এটা ফিক্স। তাহলে এরই পূর্ণ গুণিতকে নিতে হবে 1, 2, 3, 4, 5 করে। আমি এন এর ভ্যালু 1.5 পেতে পারবো, যে এইচ নিউ এর দের পরিমাণ পাওয়া যাবে বা 0.5 পাওয়া যাবে, ফ্র্যাকশন কিন্তু পাওয়া যাবে না, ওই জলের বোতলের মতো ভাববো। এটা হচ্ছে প্ল্যাঙ্কের থিওরি। তাহলে এখান থেকে আমরা আরো একটা কথা বুঝতে পারলাম, যে ধর ইকুয়াল টু এইচ, আচ্ছা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ভ্যালুটা বলতে হবে, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা মুখস্থ রাখতে হবে।
প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34 মাইনাস আছে, জুল পার সেকেন্ড নয়, জুল সেকেন্ড মাল্টিপ্লাইড আছে। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল, ধর আমি একটা এনার্জির ভ্যালু বার করতে চাইছি, hc/λ বসালাম। ঠিক আছে, এইচ এর ভ্যালু তুই জানিস, সি এর ভ্যালু তুই জানিস, সেটাই আমি বসাই। লেটস 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু তুই জানিস 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, কারণ উপরে জুল সেকেন্ড আছে, মিটার সেকেন্ড সব এসআই বসালাম। ল্যামডার ভ্যালুটা আমি বসালাম লেটসে 450 ন্যানোমিটার। তাহলে 450 ন্যানোমিটার মিটার করতে হবে তো, কারণ উপরে মিটার পার সেকেন্ড আছে, 10⁻⁹ মিটার করলাম। এবার বল আমি যদি এখানে 450 বসাই, যে এনার্জির ভ্যালু আসবে সেম, এটা ধর আমি E1 বললাম, সেম জিনিস সিভি বলছি, মানে কন্ট্রোল পেস্ট করলাম। যদি আমি এখানে 450 না বসিয়ে আমি যদি এখানে 650 বসাই, এই এনার্জি ভ্যালুটা নিশ্চয়ই ডিফারেন্ট আসবে, কি আসবে না? হ্যাঁ 450 ন্যানোমিটারের পার্টিকেলের জন্য তুই কি ধরনের কালার দেখতে পাবি? 450 ন্যানোমিটারের পার্টিকেল তোর কিরকম কালার দেবে? ব্লু রেঞ্জে কালার আসবে, পাইলট ব্লু ভায়োলেট রেঞ্জে একটা কালার আসবে, তাই তো? আর যেটা 650 সে মোটামুটি ওই রেড রেঞ্জে কালার দেবে, তাই তো? না দেবে না? তাই না? 650 মানে 750 কাছাকাছি আছে, মানে রেড রেঞ্জেই পড়ছে ওটা। তোর আরো বোঝার জন্য আমি 650 না দিয়ে এটাকে আমি 750 লিখে দিলাম। তাহলে 700-র জন্য এটা মোটামুটি রেড রেঞ্জে কালার আসবে, এটা মোটামুটি ব্লু রেঞ্জে কালার আসবে, তাই তো? তাহলে এখান থেকে বুঝতে পারছি আলাদা আলাদা পার্টিকেলের ওয়েভ লেন্থ আলাদা আলাদা, প্রতিটা ডিফারেন্ট ওয়েভ লেন্থের জন্য এনার্জিটাও আলাদা, আলাদা আলাদা এনার্জি আমাদের চোখে আলাদা আলাদা কালারের সেন্সেশন দেয়, ঠিক না কথাটা? লাইটের এনার্জি যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা কালারও ডিফারেন্ট দেখবো, কনসিডারিং আমার ভিজিবল রেঞ্জের ওয়েভলেন্থের মধ্যে আসছে। ভিজিবল রেঞ্জের এদিক ওদিক হয়ে গেলে কালার পাবি না, ধর ভিজিবল রেঞ্জের মধ্যেই যা হচ্ছে। তাহলে লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ হলেই বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলেই লাইটের এনার্জি চেঞ্জ হয়, আর লাইটের এনার্জি চেঞ্জ হলেই কালারটাও ডিফারেন্ট পাবো। তাহলে এনার্জির সাথে কালার, লাইটের এই যে এনার্জি, ওয়েভের যে এনার্জি, তার সাথে কালারের একটা সম্পর্ক আছে। এটা বুঝতে পারা গেল কথাটা? কোরিলেট করতে পারলাম এই প্ল্যাঙ্কের থিওরি থেকে? বোঝা গেছে এত দূর, না ডাউট আছে কিছু? হুম, যদি ডাউট না থাকে তাহলে আজকে আর কিছু বলবো না, পরের দিনের ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। অ্যাটমিক স্ট্রাকচার আর বন্ডিং এর বেসিক্সটা রেডি না হলে বাকি কেমিস্ট্রিটা পড়তেও খুব প্রবলেম হবে। অ্যাটমিক স্ট্রাকচার আর বন্ডিং এর বেসিক্সটা ক্লিয়ার করে নেওয়ার পর আমরা সাজেস্টিভ ওয়েতে পড়বো, যেখান থেকে বেশি কোশ্চেন আসবে। যতটা পড়লে পরীক্ষাতে অ্যান্সার করতে পারবো ততটুকুই আমরা করব, তার বাইরে এদিক ওদিক যাবো না। কিন্তু সেটা ততক্ষণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচার আর বন্ডিংটা ক্লিয়ার না হচ্ছে। সেজন্যই বলছি যতই বোর লাগুক অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিংটা একটু ভালো করে এই এখনই করতে পারবি, পরীক্ষার এক সপ্তাহ আগে আর এগুলো পড়তে পারবি না এত সময় নিয়ে। এখন থেকে অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিংটা একটু ধৈর্য ধরে পড়, তাহলে পরীক্ষার আগে অনেক হেল্প হবে, ঠিক আছে? সো আজকে এতটাই, যদি কিছু ডাউট থাকে এখন বল, না হয় পরের দিন ক্লাসে বলবি ডাউট কিছু থাকলে। নোটসটা পাওয়া যাবে তো, যেটা হ্যাঁ, যেটা বোর্ডে ওয়ার্ক করলাম সেটা তুমি দেবই, আর আমি কিছু নোটসও আপলোড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, রাখলাম তাহলে আজকে। স্যার এই ক্লাসটা এখনই পাবো তো? হ্যাঁ এখনই পাবে, আপলোড রাতের মধ্যে আপলোড, এখনই মানে একটু রাতের মধ্যে আপলোড করে দেবো। আমার এরপরে তো ক্লাস থাকবে আরো কিছু, সব একবারে রাতে আপলোড করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, রাখলাম।